আপনি আনমিউট করেন। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের স্বাধীনতা দিবস। ২৬শে মার্চে আমাদের একটি অরিত্রির পক্ষ থেকে ছোট্ট আয়োজন প্রকৃতির জন্য স্বাধীনতা 2.0। আমাদের এর আগে প্রকৃতির জন্য স্বাধীনতা নিয়ে একটি ইভেন্ট করা হয়েছিল, ফিল্ড ক্যাম্পেইন। সেখানেও আমরা ভালোই সাড়া পেয়েছিলাম। আমরা হচ্ছে কিছু প্লাস্টিক কালেক্ট করে সেটা রিইউজ করে আবার হচ্ছে যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে আমরা ফুলের টপ হিসেবে গিফট করেছিলাম। এটা হচ্ছে আমাদের প্রকৃতির জন্য স্বাধীনতার আরেকটা সেকশন, যেটাতে আমরা হচ্ছে প্রকৃতিকে আরো কিভাবে স্বাধীন করা যায় এই ব্যাপারে আরো কিছু ডিসকাশন করব। তো আমাদের সাথে আজকে এই ডিসকাশনে বা এই নিয়ে যে একটা সেম থিঙ্কিং, এই বিষয়টা নিয়ে হচ্ছে কাজ করছে ইকো ভ্যালি বিডি। সো ইকো ভ্যালি বিডি থেকে হচ্ছে আমাদের সাথে যুক্ত আছেন। তো তারা একে একে তাদের পরিচয় দিবেন, তো তখন আপনারা সবাই জানতে পারবেন তাদের পরিচয়। আমি আর আলাদাভাবে বললাম না। আমাদের হচ্ছে ২৬শে মার্চে আমরা জানি আমাদের একবার স্বাধীনতা অর্জন করা হয়েছে এবং আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি আগস্টের ৫ তারিখে। সো এটাও আমাদের একটা খুশির একটা সময় ছিল। তো আশা করছি আমরা আরো ভালো একটা দেশ এবং ভালো দেশ গড়ে তুলতে পারবো। অবশ্যই এর মধ্যে আমাদের নিজেদের প্রচেষ্টা থাকতে হবে। তো অনেক বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো, আমরা কিভাবে নিজেদের প্রচেষ্টায় বিষয়গুলো আরো ভালো মতন গড়ে তুলতে পারি। তো আপনারা যদি একটু ইকো ভ্যালি বিডি থেকে আপনারা যারা জয়েন হয়েছেন, মনিউল ভাই, আমিনুল ভাই, কালাম ভাই, আপনারা যদি একটু কাইন্ডলি আপনাদের পরিচয়টা দিতেন। জি, ধন্যবাদ আপনাকে আজকের এই সুন্দর একটা আয়োজনের জন্য। এবং আজকে স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে আমাদের দেশ যেমন স্বাধীন হয়েছে এবং প্রকৃতির জন্য ভালোবাসা, প্রকৃতিও আমরা স্বাধীন করতে চাই যাতে স্বাধীন থাকে প্রকৃতি। তো আবার আমি মইনুল হোসাইন বলছিলাম, আমি ইকো ভ্যালি বিডির চেয়ারম্যান। ধন্যবাদ। জি, ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ জানাতে চাই অরিত্রি ফাউন্ডেশনকে, যারা দীর্ঘদিন এনভায়রনমেন্ট নিয়ে কাজ করতেছেন। আর আজকে একটা বিশেষ দিন, আমাদের মহান স্বাধীনতা দিবস। এই দিনে আমাদের দেশ, আমরা একটা নতুন মানচিত্র পেয়েছি। এরকম একটা সময়ে আপনারা প্রকৃতির স্বাধীনতা নিয়ে একটা প্রোগ্রাম আয়োজন করেছেন এবং এখানে আমাদেরকে ইনভাইট করার জন্য ধন্যবাদ। আমি ইঞ্জিনিয়ার আমিনুল, আমি ইকো ভ্যালি বিডির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি। আসসালামু আলাইকুম। আজকে স্বাধীনতার এই 36 বছর সম্ভবত আমরা যে সন্ধিক্ষণে আজকে অরিত্রি ফাউন্ডেশনের আয়োজনে আয়োজিত প্রকৃতির জন্য ভালোবাসা 2.0 অনুষ্ঠানের লাইভ অনুষ্ঠানের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ কামাল, ইকো ভ্যালি বিডির ডিরেক্টর সেলস অ্যান্ড অপারেশনে কাজ করছি। আমি পেশায় শিক্ষক, পাশাপাশি আমরা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য এই তিনজনে কাজ করে যাচ্ছি। ধন্যবাদ আপনাদের তিনজনকে আপনাদের পরিচয় দেওয়ার জন্য। তাহলে আমরা এখন আমাদের লাইভ সেশনের মূল পর্বে চলে যাব। তো শুরুতেই আমরা সবাই জানতে চাই আসলে যে ইকো ভ্যালি প্রতিষ্ঠিত হওয়ার পেছনে আপনাদের আপনারা এখানে যুক্ত হয়েছেন বা ইকো ভ্যালি বিডি নামের একটা প্রতিষ্ঠান আপনারা গড়ে তুলেছেন। তাহলে আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনারা যদি নিজেদের এন থেকে একটু ছোট করে বলতেন যে কি গল্প আপনাদের ইন্সপায়ার করে। আমার মনে হয় আমিন ভাই শুরু করে, কামাল ভাই একটু বললেন, লাস্টে আমি ফিনিশিং করলাম আর কি। হ্যাঁ, আমি বলতে চাই আসলে
আমরা বেসিক্যালি 2020-এ যখন পুরা পৃথিবী করোনা আক্রান্ত, আমরা মানুষের মৃত্যু কাছে থেকে দেখতেছিলাম, তখন আমি আর কামাল ভাই, আমাদের যেহেতু অফিস ছিল না বা অফিসে আমরা খুব কম সময় দিতে পারতাম, অবসর সময়টা আমরা দুজনে মিলে বসে অনেক বিষয় নিয়ে চিন্তা করতাম যে আসলে পৃথিবীর এখন যে একটা ক্রাইসিস মোমেন্ট চলতেছে, এই মোমেন্টে আমরা যে শিক্ষাগুলো পাচ্ছি যে আমরা আসলে পৃথিবী থেকে চলে যেতে হবে, বাট আমাদের কোনো একটা ফুট স্টেপ রাখা দরকার যেটা এনভায়রনমেন্টের জন্য, মানুষের জন্য কাজে আসবে। স্পেসিফিকলি যদি বলতে চাই, আমি আসলে পেশায় একজন ইঞ্জিনিয়ার এবং আমি পাওয়ার জেনারেশনের সাথে জড়িত। আমি চিটাগং এ বারাকা পাওয়ারের, বারাকা গ্রুপের দুটো পাওয়ার প্ল্যান্ট কর্ণফুলী নদীর পাড়ে শিকলবাহাতে অবস্থিত। তো আমি যখন ওই নদী পার হয়ে অফিসে যাতায়াত করতাম, ওই সময় আসলে কর্ণফুলী টানেলের ড্রেজিং এর জন্য, কর্ণফুলী টানেলের কাজের একটা প্রজেক্টের অংশ হিসেবে ড্রেজিং চলতেছিল। ওই ড্রেজিং থেকে যে মাটিগুলা তুলতো, ওইটা একটা আইল্যান্ডে, ছোট একটা আইল্যান্ডে ডাম্পিং করতো। প্রতিদিন আমি দেখতাম যে ওই মাটি যেটা তুলতেছে ওর মধ্যে 1-2 ইঞ্চি মাটিও ফাঁকা নাই যেখানে প্লাস্টিক নাই। এইটা আমার রিয়েলাইজেশনে আসলো যে এই প্লাস্টিক গুলো আমরা এনভায়রনমেন্টে ফেলতেছি এবং এনভায়রনমেন্ট এটাকে যেটা করতেছে হলো সমুদ্রে বা নদীতে নিয়ে যাচ্ছে এবং ওই নদীর তলদেশের এই অবস্থা। এইটা আমাকে খুব ভাবিয়ে তোলে এবং আমি এটা নিয়ে কামাল ভাইয়ের সাথে আলোচনা করলাম যে আসলে আমরা কন্টিনিউয়াসলি বলি যে পরিবেশের জন্য আমাদের কিছু করা দরকার, বাট এই বলা পর্যন্ত এবং এই সচেতনতা ক্রিয়েটের জন্য আমরা কাজ করতেছি, কিন্তু অল্টারনেট কোনো প্রোডাক্ট যতক্ষণ পর্যন্ত আমরা না দিতে পারবো মানুষের হাতে, ততক্ষণ পর্যন্ত এই ডিস্ট্রয় যেটা হয়ে যাচ্ছে এনভায়রনমেন্টে, এইটা আমরা বন্ধ করতে পারবো না। তখন আমরা ইন্টারনেটে ঘাটাঘাটি শুরু করি, ইউটিউবিং করা শুরু করি। ওই সময় তো একটু অনলাইনে অ্যাক্সেসটা বেশি ছিল বা অনলাইন অ্যাটাচমেন্টটা বেশি ছিল। তো আমরা চমৎকারভাবে দেখতে পাইলাম যে দক্ষিণ ভারতে এইটার একটা বিশাল ইন্ডাস্ট্রি আছে। তারা অল্টারনেট প্রোডাক্ট, প্লাস্টিকের, সিঙ্গেল ইউজ প্লাস্টিকের অল্টারনেট প্রোডাক্ট তৈরি করতেছে সুপারি পাতার খোল থেকে। এবং আমরা দুজন যেহেতু দক্ষিণবঙ্গের মানুষ, আমাদের এই জোনেও প্রচুর পরিমাণে সুপারি পাতা, আমরা খুব ভালোভাবে রিলেট করলাম যে এটা তো বাংলাদেশও করা সম্ভব। এবং এটা যদি আমরা করতে পারি, দুইটা কাজ হবে। একটা হলো যে প্লাস্টিকটা রিপ্লেস হবে, সেকেন্ড হলো এটা থেকে একটা ভালো রেভিনিউ আসতে পারে দেশে, এক্সপোর্টের একটা সুন্দর সেক্টর ওপেন হইতে পারে। আসলে ওই চিন্তা থেকেই, অর্থাৎ আমাদের মূল থিমটা ছিল যে প্লাস্টিকের একটা রিপ্লেসমেন্ট আমরা মানুষের হাতে দেব। এই চিন্তা থেকেই আমাদের এই পথ চলা 2020 সালে। এবং ধীরে ধীরে মইনুল ভাই এসে, যেহেতু উনিও একই চিন্তাধারার লোক, উনিও আমাদের সাথে কমিউনিকেশন শুরু করলো এবং উনি আমাদের সাথে ধীরে ধীরে এসে মার্চ করলেন। কামাল ভাই বলতে পারেন কিছু। এই যাত্রাটা একটা আশা নিয়ে আমরা শুরু করেছি, যে এন্টারপ্রেনিয়রশিপ যে বললে, যখন যখন মানুষ আসলে বেঁচে থাকার আশাটাই ছিল সর্বোচ্চ আশা। আর সেই সময় আমরা খুব একটা চ্যালেঞ্জকে ফেস করে আমরা দুজন চিন্তা করলাম যে এটা শুরু করি। এবং সেই শুরুটা ছিল খুব ছোট্ট আকারে, চট্টগ্রামের একটি ছোট্ট 300 স্কোয়ার ফিট রুমের মধ্যে আমরা যাত্রা শুরু করলাম, এই প্রত্যয়ে যে বাংলাদেশের নেচার বেসড সলিউশন সিঙ্গেল ইউজ প্লাস্টিক, স্পেশালি যা সিঙ্গেল ইউজ টেবিলওয়্যার, এর অল্টারনেটিভ আমরা এই নেচার বেসড সলিউশনটা করতে পারি। আমরা একটা পাইলট প্রজেক্টিং শুরু করলাম এবং সাকসেসফুলি আমরা 2021, 22, 23 পর্যন্ত, 24-এর মধ্য পর্যন্ত আমরা এটাকে ছোট আকারেই শুরু করলাম। শুরু করে করে একটা ব্যাপক পরিচিতি এবং একটা ব্র্যান্ডিং করলাম এবং সকলের কাছে মোটামুটি পরিচিত হলো। এবং অলরেডি 2024 সালে অরিত্রী ফাউন্ডেশনের প্রথম আমাদের সাথে একটা লাইভ সেশন করে এবং সেখানে আমাদের কিছুটা পরিচিতি লাভ করি। আমরা তখন ভাবতে শুরু করলাম এটাকে আসলে আরো বড় আকারে ছড়িয়ে দেওয়ার জন্য কি করা যায়। এরই মাঝে আমাদের সাথে যুক্ত হলেন মইলুন ভাই এবং তার চিন্তা চেতনা ভীষণ যে এটাকে আমরা আন্তর্জাতিক মানের করব। এবং আমরাও সিদ্ধান্ত নিলাম যে আমাদের সক্ষমতাকে বাড়াই এবং আমরা তিনজন আবার মিটিং করলাম কিভাবে এটাকে বাড়ানো যায়। তো আলহামদুলিল্লাহ আমরা তিনজন আবার বসে এটাকে একটা আন্তর্জাতিক মানের পর্যায়ে করার জন্য খুব আমরা একটা সেট আপে আলহামদুলিল্লাহ চলে এসেছি। এর পিছনে আমাদের
যাত্রাটা শুরু হয়েছিল ছোট আকারে, কিন্তু আমরা এটাকে একটা বড় পরিসরে শুরু করতে পেরেছি মইনুল ভাইকে সঙ্গী পেয়ে। আমার মনে হয় মইনুল ভাইয়ের ভীষণটাকে একটু যে জানালে খুশি হবে। ধন্যবাদ আমিন ভাই, কামাল ভাই। আসলে আমি তো ইঞ্জিনিয়ার। গ্র্যাজুয়েশন শেষ করার পরে আমার যাত্রাটা হয় একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে, ব্রিটিশ মাল্টিন্যাশনাল কোম্পানিতে। আমি ওখানে প্রায় 15 বছর ছিলাম। তো যার কারণে আমার আসলে হাতেখড়ি হয়েছে একটা মাল্টিন্যাশনাল কালচারে, ব্রিটিশ কালচারে আর কি। সো আমি আসলে পুরো ওয়ার্ল্ডে কি কি ঘটে যাচ্ছে সবকিছু বাংলাদেশে বসেই, বাংলাদেশের ফ্যাক্টরিতে আমি কিন্তু দেখতে পারতাম আর কি, কি কি হচ্ছে না হচ্ছে ওয়ার্ল্ডে। তো তখন থেকে কিন্তু আমি কেন জানি আমার সে যাত্রা থেকে আমি এই কার্বন ফুটপ্রিন্ট, কার্বন এমিশন নিয়ে আমি যুক্ত হয়ে গেলাম। আমি যদিও ছিলাম মেইনটেন্যান্স এবং প্রোডাকশনে, বাট ওইটা একটা আমার মধ্যে কেমন যেন একটা আমাকে পেয়ে গিয়েছিল তখন আর কি। কার্বন সেভিং, কার্বন এমিশন, কার্বন ফুটপ্রিন্ট, এনভায়রনমেন্ট নিয়ে কাজ করা। সো আমার সেই গ্র্যাজুয়েশনের পরে ক্যারিয়ার শুরু থেকে আমি কেন এটার মধ্যে ঢুকে মানুষকে ট্রেনিং দেওয়া থেকে শুরু করে কমিউনিকেশনগুলো শুরু করলাম আর কি। সো আমার প্রায় 21 ইয়ার্স এর একটা ক্যারিয়ার আমার আছে। 3টা মাল্টিনেশনাল আমি কাজ করেছি। তা আমি এগুলো দেখেছি, একটা কানাডিয়ান কোম্পানি, একটা ব্রিটিশ কোম্পানি, একটা সুইজারল্যান্ডের কোম্পানি। তা আমি সবখানে দেখেছি কিভাবে আসলে এনভায়রনমেন্টের জন্য কাজ করে কোম্পানিগুলো, কিভাবে পরিবেশকে রক্ষা করার জন্য তাদের প্রোডাক্টগুলোকে তারা অ্যালাইনমেন্ট করে, র মেটেরিয়াল সোর্সিং থেকে প্রোডাকশন থেকে তারা কিভাবে কাজ করে, এগুলো আমার মধ্যে ঢুকে গিয়েছিল আর কি। সো ইন দ্য মিন টাইম আমি মনে হয় প্রায় বছর 2-3 আগে যখন আমাদের ইকো ভ্যালির একটা ভিডিও ভাইরাল হলো ইউটিউবে, তখন কিন্তু সবাই দেখে ওনাদের কাছে গিয়েছে কিভাবে এটার সাথে ইনভলভ হওয়া যায়। সো আমিন ভাই, কামাল ভাই, উনি দেখলাম দে আর ভেরি অনেস্ট, এবং তারা খুব মানে দূরদর্শী মানুষ। তারা আসলে মানুষকে বিপদে ফেলতে চায় না। ওনারা আসলে সবাইকে সৎ উপদেশ দেয়, বিকজ মানুষ ইউটিউব দেখে খুব সহজ মনে করে অনেকে আসে, অনেক টাকা ইনভেস্ট করে, পরে মানুষ এটাতে যাতে বিপদে না পড়ে, যার কারণে ওনারা পরিচ্ছন্ন একটা ইনফরমেশন নেয় যাদের সাথে কাজ করতে চায়। তো আমিও গিয়েছিলাম 2-3 বছর আগে, বাট ওনারা দেখলেন যে আমি জব করি, ওনারা বললেন আসলে জবের পাশাপাশি আপনি এটা পারবেন না, এটা আপনাকে দ্বারা হবে না। তো তখন আমি চলে আসি ওখান থেকে। এরপরে রিসেন্টলি গত বছরখানেক আগে যখন আমি পিউরলি একটা বিজনেস ইনভলভ হয়ে গেলাম, তখন আবার আমার আমির ভাইয়ের সাথে দেখা হলো। তো উনি বললেন দিস দ্য রাইট টাইম টু জয়েন উইথ ইকো ভ্যালি। তো আমি তখন ইকো ভ্যালির সাথে রিসেন্টলি প্রায় বছরখানেক হলো জয়েন করলাম। এবং আমি আসলে, যেহেতু আপনাকে বলেছি আমি আমার ক্যারিয়ারটা হয়েছে 3টা মাল্টিন্যাশনালে, তা আমি বিগ পিকচারটা আমি দেখতে পেয়েছিলাম তখন, এটাকে কিভাবে ইন্টারন্যাশনাল একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান করা যায়। তো ওই চিন্তা থেকেই আমরা নতুন একটা ফ্যাক্টরি করলাম, যেটা খুব জিএমপি কমপ্লায়েন্স একটা ফ্যাক্টরি, যেখানে ম্যাটেরিয়াল অ্যাক্সেস, ম্যান অ্যাক্সেস এবং হাইজিন প্রোডাক্ট আমরা তৈরি করি। তা আলটিমেটলি কমপ্লিটলি একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড ফ্যাক্টরি আমরা এখন করেছি। আমাদের আমিন ভাই, কামাল ভাই, আমরা একসাথে আছি। তার আলটিমেটলি এভাবেই আমার ইকো ভ্যালির সাথে পদযাত্রা শুরু। এবং ইকো ভ্যালি আস্তে আস্তে শুধু অ্যারিকা লিফে না, আমরা আস্তে আস্তে আরো প্রচুর প্রোডাক্টের দিকে মুভ করছি, যেটা আসলে পরিবেশের জন্য কাজ করবে। এটাই আসলে আমার সাথে ইনভলভমেন্ট উইথ ইকো ভ্যালি। থ্যাংক ইউ সো মাচ আপনাদের তিনজনকে। আসলে অনেক ইন্সপায়ারিং হচ্ছে গল্পগুলো, এর জন্যই হচ্ছে শেয়ার করতে বলা। হয়তোবা অনেকেই এখান থেকে ইন্সপায়ার হবে, অনেকেই হয়তোবা পরিবেশ নিয়ে আরো ভাবতে শুরু করবে, কাজ করতে শুরু করবে। আচ্ছা, এইবার আমার একটা প্রশ্ন হচ্ছে মইনুল ভাইয়ের কাছে। আজকে হচ্ছে আমাদের মেইন টপিক যেটা, সেটা হচ্ছে প্রকৃতির জন্য স্বাধীনতা। তাহলে আপনার কাছে প্রকৃতির স্বাধীনতা বলতে কি মনে হচ্ছে এই মুহূর্তে? আচ্ছা, আমি একটা স্লাইড শেয়ার করি, যেটা একটু আপনাদের একটু আমার মনে ডিসক্রাইব করতে আমার ভালো হবে আর কি। জি জি, অবশ্যই। শেয়ার কি হয়েছে স্ক্রিনটা? আসে না এখনো। এখনো হয়নি, আসছে। জি, এখন হয়েছে। এখন হয়েছে না? আচ্ছা, এই দেখেন যে লেখাটা মহাত্মা গান্ধী যে কথা বলে গিয়েছিল, নেচার হ্যাড এনাফ ফর এভরিবডিজ নিড, বাট নট ফর এভরিবডিজ গ্রিড। তো দেখেন, নেচারটা
সে কত মহান, কত বিশাল, সবার প্রত্যেকের জন্য কিন্তু সে আছে আর কি। হ্যাঁ, সবাইকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু প্রকৃতি রেডি, এবং সাপোর্ট দিয়ে যাচ্ছে আমাদেরকে কন্টিনিউয়াস। আমাদের যে আমরা যে পৃথিবীতে বেঁচে আছি, এখানে অক্সিজেন থেকে শুরু করে, এখানে ওয়াটার থেকে শুরু করে, ফুড সিস্টেম থেকে শুরু, টোটাল সাপ্লাই চেইন, টোটাল সিস্টেমটাকে কিন্তু প্রকৃতি আমাদেরকে দিয়ে দিয়েছে, যেখান থেকে আমরা সমস্ত কিছু নিয়ে আমরা কিন্তু বেঁচে আছি। কন্টিনিউয়াস প্রকৃতি আমরা নিচ্ছি, এবং প্রকৃতি আমাদের কিন্তু সবসময় দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা আসলে কি করছি প্রকৃতির জন্য? প্রকৃতি কি আমরা কি স্বাধীনভাবে আমরা প্রকৃতি রাখতে পেরেছি? প্রকৃতির স্বাধীনতা যে একটা কথা আছে, আমরা যে সবসময় বলছি প্রকৃতি, এই যে আমাদের আজকে যে টপিকসটা, প্রকৃতির জন্য স্বাধীনতা, এই স্বাধীনতাটা কি আসলে প্রকৃতির জন্য? স্বাধীনতা হচ্ছে গিয়ে প্রকৃতিকে প্রকৃতির মতো চলতে দেওয়া, প্রকৃতিকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করা। এটাই তো আমাদের হওয়া উচিত। প্রকৃতির জন্য ভালোবাসা, সাবলীলভাবে প্রকৃতির মতো চলতে থাকবে। কিন্তু আজকে আমরা ইন রিটার্ন আমরা প্রকৃতিকে নিচ্ছি, বাট প্রকৃতিকে আমরা বিষাক্ত করে ফেলতেছি। তো যার কারণে কি হচ্ছে, প্রকৃতি আজ এই পর্যায়ে এসে আমাদের সাথে কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা ভালো বিহেভ করছে না, বিকজ এটা আমাদের গ্রিডের কারণে। বিকজ আমরা এটাকে আমাদের গ্রিড, আমাদের লোভ লালসা থেকেই আসলে প্রকৃতি আমাদের এখন বিরূপ একটা 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 এনভায়রনমেন্ট এখন সৃষ্টি হয়েছে। সো আমাদের প্রকৃতির স্বাধীনতা বলতে আমাদের প্রকৃতির সাবলীলভাবে চলতে দিতে হবে। প্রকৃতিকে এমন কোনো কিছু বিষাক্ত জিনিস দেওয়া যাবে না যাতে প্রকৃতি ক্ষতিগ্রস্ত হয়। আমি এটাই আসলে প্রকৃতির স্বাধীনতা বলতে আমি বলতে চাচ্ছি, এটাই প্রকৃতিকে সাবলীলভাবে থাকতে দিতে হবে, ন্যাচারাল ওয়েতে বাড়তে হবে। আর একটাই দেখেন, আমি একটা স্লাইড আপনাকে দেখাই, যেটা হচ্ছে গিয়ে নেক্সট স্লাইড কি দেখা যাচ্ছে? হ্যালো, জি দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটা চার্ট দেখাচ্ছি। এই চার্টটা দেখেন, জানুয়ারি 2025 সাল স্পট, আর এই লাইনটা হচ্ছে 2024 সালের একটা টেম্পারেচার ট্রেন্ড, টেম্পারেচারটা কিভাবে যাচ্ছে। আর নিচে দেখেন 1850 থেকে 1900 সাল, এই সময় টেম্পারেচার এখন থেকে প্রায় 2 ডিগ্রি কাছাকাছি কম ছিল টেম্পারেচার 1850 থেকে 90 সাল। এবং এটা হচ্ছে টেম্পারেচার গ্রাফ সবগুলো আর কি, কিভাবে টেম্পারেচারটা প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড। সো দেখেন, এবছর জানুয়ারি সবচেয়ে হটেস্ট মান্থ ছিল ওয়ার্ল্ডের মধ্যে, মানে এন্টায়ার ওয়ার্ল্ড যখন তৈরি হয়েছে তখন থেকে এ পর্যন্ত সবচেয়ে হটেস্ট জানুয়ারি ছিল 2025। যদিও এখন লানিনা, একটা লানিনা বলে একটা কথা আছে, লানিনা হচ্ছে গিয়ে এখন থাকার কথা ছিল, এবছর খুব কোল্ড ওয়েদার থাকার কথা ছিল, মানে অ্যাজ পার দ্য নেচার এখন লানিনার প্রভাব থাকার কথা ছিল, লানিনার কারণে টেম্পারেচার কম থাকার কথা ছিল। কিন্তু প্রকৃতি আমাদের কিন্তু রিভার্স করে ফেলছে। এখন আমরা প্রকৃতিকে এখন বুঝতে পারছি না। এই বছর জানুয়ারিতে খুব ঠান্ডা থাকার কথা ছিল, সেক্ষেত্রে এবছর জানুয়ারিটা হয়েছে খুব হটেস্ট একটা মান্থ, যার বিগিনিং হয়েছে। তার মানে অর্থ হচ্ছে গিয়ে এ থ্রু আউট দ্য ইয়ার প্রোফাইলটা অনেক উপর দিয়ে যাবে। তার মানে গত বছর চেয়ে এবছর আরো গরম আমরা বেশি অনুভব করব। সো প্রকৃতি কিন্তু যে একটা বিরূপ একটা 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 সিচুয়েশন দেখাচ্ছে, এটা হচ্ছে কি আসলে প্রকৃতির যে আমরা প্রকৃতিকে ভালোবাসছি না, প্রকৃতিকে আমরা স্বাধীনতা দিচ্ছি না, প্রকৃতিকে যে আমরা ক্ষতবিক্ষত করছি বারবার, তার রেজাল্টটা কিন্তু আমরা পাচ্ছি এইভাবে। সো আমরা যেভাবে চলছি এখন, আমরা যদি এভাবে চলতে থাকি, তাহলে নিয়ার ফিউচারে কিন্তু এই পৃথিবীতে কিন্তু আমাদের টিকে থাকা খুব টাফ হয়ে যাবে আমাদের জন্য। কারণ টেম্পারেচার যত বাড়বে, আপনার প্রাকৃতিক দুর্যোগ তত বাড়বে, আপনার এই আইস তত গলতে থাকবে, পানির লেয়ার তত বাড়তে থাকবে, এবং যেসব নিম্নভূমি আছে ডুবে যাবে। তার মানে হচ্ছে আমরা কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জে ফেস করতে যাব। তো আমি বলবো যে আমাদের প্রকৃতিকে ভালোবাসতে হবে, প্রকৃতি যাতে ক্ষতবিক্ষত না হয়, সেক্ষেত্রে আমাদের প্রকৃতিকে সাবলীলভাবে বাড়তে দিতে হবে। এটাই আমাদের প্রকৃতির জন্য ভালোবাসা হওয়া উচিত। ধন্যবাদ।
ধন্যবাদ মনিল ভাইয়া এত ভালো মতো বোঝানোর জন্য যে আসলে আমরা প্রকৃতির স্বাধীনতার কথা বলছি, কিন্তু আমাদের প্রকৃতি আদৌ কতটুকু স্বাধীন সেই বিষয়টা খুব ভালো মতো আমরা বুঝতে পারছি এখন আপনার এই গ্রাফের মাধ্যমে। আহ, অনেকটা মনিল ভাইয়ের হচ্ছে কাভার করে ফেলেছে, বাট আমি হচ্ছে একটু আমিনুল ভাইয়ের কাছ থেকে জানতে চাবো যে প্লাস্টিক, এই যে প্লাস্টিক হচ্ছে আমাদের প্রকৃতির স্বাধীনতাকে কতটুকু ধ্বংস করছে বলে আপনি মনে করেন? মনির ভাই তো দেখালো কিভাবে টেম্পারেচার বাড়ছে, তো এই সম্পূর্ণ বিষয়টাতে প্লাস্টিক কিভাবে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। ধন্যবাদ। দেখেন, প্রথমেই কিন্তু আমি বলেছিলাম যে আমাদের যাত্রাটাই শুরু হয়েছে প্লাস্টিক যে ইম্প্যাক্ট করতেছে আমাদেরকে ওইখান থেকে। আমি যদি একটু আসি মইনুল ভাইয়ের কথা রেফারেন্স ধরেই, আজকে প্লাস্টিক পুরো পৃথিবীর জন্য একটা অভিশাপ আমার যেটা মনে হয়। আমরা সস্তায় এই প্রোডাক্টটা সামনে নিয়ে আসার কারণে এই প্লাস্টিক আমরা ব্যবহার করতেছি, ব্যবহার করে এটাকে আমরা ডিরেক্টলি এনভায়রনমেন্টে থ্রো করতেছি। এই থ্রো করার দ্বারা আমাদের নাগরিক সমাজের যে একটা দুর্যোগ বা এই যে একটা দুর্ব্যবস্থাপনা আমরা নিজেরাই তৈরি করতেছি। এইটা ধরেন এই যে আমি যেটা প্রথমে বললাম যে নদী এবং সমুদ্রের তলদেশের একটা সিচুয়েশন আমরা তৈরি করতেছি, যার কারণে আমাদের যে ওয়াটার হাইট যেটাকে আমরা বলি এইটার একটা ইম্প্যাকশন হচ্ছে। সেকেন্ড ইম্প্যাকশনটা ডিরেক্টলি যেটা আমরা করতেছি বা যেটা আমরা পাচ্ছি, একটা প্লাস্টিক যখন আমরা এনভায়রনমেন্টে ছেড়ে দিচ্ছি, ওই প্লাস্টিকটা তখন ধীরে ধীরে এটা মাইক্রোপ্লাস্টিকে কনভার্ট হয়, এটা ডিস্ট্রয় হয় না কখনো। মাইক্রোপ্লাস্টিকে যখন সে কনভার্ট হয় সে তখন ওই এনভায়রনমেন্টের সারাউন্ডিং এ যেটা আছে ওইটার সাথে মিশে যায়। আমি যদি বলি প্রথমেই আমরা যখন নদীতে বা সাগরে যখন এই প্লাস্টিকটা মাইক্রোপ্লাস্টিকে কনভার্ট হয় তখন সে মাছের পেটে চলে যায়। আমি একদম রেফারেন্স সহকারে আপনাকে বলি 2023-এর শেষ দিকে অথবা 2024-এ আমাদের ন্যাশনাল নিউজ পেপারে এই নিউজটা আসছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একদল গবেষক তারা গবেষণা করলেন বাংলাদেশের লোকাল যে ফিশ আছে, যেটা আমরা নদী বিলে খালে যে মাছগুলা পাই, 36 প্রজাতির মাছের উপরে তারা টেস্ট করছেন এবং ওই 36 প্রজাতি মাছের মধ্যেই তারা মাইক্রোপ্লাস্টিক পাইছেন। দ্যাট মিনস আমরা বিলে খালে থেকে যে মাছগুলা আমরা আনতেছি, যেটা আমরা খাইতেছি, এই মাছের মাধ্যমে আমাদের ভিতরে মাইক্রোপ্লাস্টিক ঢুকতেছে। আচ্ছা, ভেরি রিসেন্ট 2024 সালে শাহজালাল ইউনিভার্সিটির একদল গবেষক গবেষণা করলেন আমাদের যে প্রচলিত লবণ, এই 4টা ব্র্যান্ডের লবণে তারা টেস্ট করছেন এবং 4টা ব্র্যান্ডের লবণেই তারা মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছেন। ইন্ডিয়াতে ভয়াবহ নিউজ যেটা হচ্ছে যে ইন্ডিয়াতে তারা বাজারে যত রকমের লবণ ছিল সব রকমের লবণে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছেন। এখন ব্যাপারটা হলো যে এই মাইক্রোপ্লাস্টিক আসলে আমাদের কি ক্ষতি করতেছে। আমরা যখনই মাইক্রোপ্লাস্টিক আমরা কনজিউম করতেছি, এই মাইক্রোপ্লাস্টিক কনজিউম করার দ্বারা ইমিডিয়েট ইফেক্ট যেটা হচ্ছে মানুষের ক্যান্সার আক্রান্ত হচ্ছে, কোলন ক্যান্সার সহ এই ক্যান্সার, হাইপারটেনশন সহ 7টা থেকে 8টা শ্বাসকষ্ট, 7টা থেকে 8টা বড় রকমের ডিজিজ মানুষের হয় ডিরেক্টলি মাইক্রোপ্লাস্টিকের জন্য। এখন আপনি যদি আমার বেশ কিছু ডাক্তার বন্ধু আছে যাদের সাথে আমি কমিউনিকেট করি, যারা আমাকে একদম স্ট্যাটিস্টিক্স দিয়ে আমাকে হেল্প করে বলছেন যে গত 10 বছর থেকে তারা প্রেডিক্ট করতেছিল যে ক্যান্সার একটা মহামারী আকারে ধারণ করতে যাচ্ছে বাংলাদেশে। আপনি যদি একটু চিন্তা করেন আশপাশে একটু যদি খবর নেন, আমার যেটা মনে হচ্ছে যে অলরেডি এটা একটা মহামারী হয়ে গেছে। আমাদের সারাউন্ডিং এত পরিমাণ মানুষ এই ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, এর একমাত্র অনুঘটক হচ্ছে এই প্লাস্টিক। এখন আমরা খুব সস্তায় প্লাস্টিকটাকে ইউজ করতেছি, ইউজ করে পরিবেশে যখন ছেড়ে দিচ্ছি, পরিবেশ রিভেঞ্জ আকারে আমাদের কাছে এটাকে আবার ফিরিয়ে দিচ্ছে এবং এইটাতে আমরা ব্যাডলি এফেক্টেড হচ্ছি। এটা হচ্ছে এটা আমরা সাফারার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা এই প্লাস্টিকটাকে এই মাটিতে ফেলে দিচ্ছি। এই মাটিতে যখন ফেলে দিই ওইখানে জমির উর্বরা শক্তিটাকে সে নষ্ট করে দেয়। ওইখানে আর কোনো গাছ বা কোনো কিছু হয় না। এইটা আমাদের যে খাদ্য চেইন, ফুড চেইনটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে। আমার মনে হয় এই ২ টা বড় ইমপ্যাক্ট এর চাইতে বড় আর কিছু হইতে পারে না, যেটা আমরা রিয়ালাইজ করতেছি না। এই রিয়ালাইজেশনটা আমাদের আসা দরকার এবং প্লাস্টিক পরিহার করা দরকার। এই জায়গাটা থেকেই আসলে আমাদের যত রকম, এই যে মইনুল ভাই একটু আগে বললেন যে আমরা চেষ্টা করতেছি ওয়ান স্টপ সলিউশন করার জন্য, যে যত রকমের প্লাস্টিকের বিকল্প আছে আমরা আসলে ইকোভ্যালি বিডি শুধু যে বিজনেস করি এরকম না, আমাদের গবেষণা সেল আছে, আমরা গবেষণাও করতেছি আর কত অল্টারনেটিভ
নেচার থেকে নিয়ে আসা যায়, যেটা আমরা ন্যাচারাল রিসোর্স থেকেই আসবে, যেটা প্লাস্টিকের একটা বেস্ট অল্টারনেটিভ হবে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আমিনুল ভাইয়াকে। আসলে নেচার রিভেলস বোর্ডে যে কথাটা আছে সেই জিনিসটাই আসলে হচ্ছে। জি মনিউল ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন? আমি এখানে একটু অ্যাড করতে চাচ্ছি, প্লাস্টিক প্রকৃতির স্বাধীনতাকে কতটুকু ধ্বংস করছে, টপিকস যেটা কোশ্চেনটা করা হলো। এখানে আমি আপনাকে দুটো ডাটা দিচ্ছি, আপনি দেখবেন, আপনি একটু সারপ্রাইজ হবেন। আমি একটু স্ক্রিন শেয়ার করছি। দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আসে নাই মনিল ভাই, এখনো আসে নাই। স্ক্রিনটা আসতেছে, রাখেন। হ্যাঁ হ্যাঁ আসছে। আসছে। আচ্ছা, দিস ইজ দ্য সিচুয়েশন বেসিক্যালি। আমি যেটা এখন ছবি দেখাচ্ছি আপনাদের, এইটা হচ্ছে আমাদের সামগ্রিক সিচুয়েশন। আপনি রাস্তায় হাঁটেন। জুম হ্যাঁ, একটু জুম করেন, তাহলে আরেকটু দেখা যাবে। এখন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। হ্যাঁ, জি হ্যাঁ জি, দেখা কন্টিনিউ যাচ্ছে, করেন। আচ্ছা। দেখা যাচ্ছে। সো জি দেখা এটাই হচ্ছে যাচ্ছে। আমাদের, এটা আমাদের সামগ্রিক সিচুয়েশন। আমরা যেখানেই চলাফেরা করি, আমরা যেখানেই যাই, এই প্লাস্টিক কিন্তু আমাদেরকে 360 ডিগ্রি একটা, মানে একটা প্রোটেকশন, মানে 360 ডিগ্রি একটা এরিয়াতে আমাদের নিয়ে রাখছে অলরেডি। আমাদের চারদিকে হচ্ছে প্লাস্টিক আর প্লাস্টিক। আমাদের এখান থেকে মুভ আউট হওয়াটা খুবই টাফ এবং খুব সহজলভ্য। এই প্লাস্টিক আমরা খুব কম দামে পারচেজ করছি, খুব সহজে পাচ্ছি বলে ভ্যালু কম বলে আমরা থ্রো করছি আবার এনভায়রনমেন্টে। সো এটা কিন্তু মানে এত পরিমাণ একটা বিশৃঙ্খলা চলছে প্লাস্টিক নিয়ে এখন পুরো ওয়ার্ল্ড ওয়াইড এবং ইভেন বাংলাদেশেও। এটা আসলে কল্পনাতীত। এগুলো আসলে মানে চিন্তা করলে মানুষের রাতের ঘুম না, মানে ঘুম হারাম হয়ে যাওয়ার কথা। প্লাস্টিক আসলে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের। এবং দেখেন প্লাস্টিক, নেক্সট স্লাইড কি দেখা যাচ্ছে? আসেননি সেকেন্ড এখনো। স্লাইড কি আসছে? এখনো ওই স্লাইডই শো হচ্ছে, নেক্সট স্লাইডটা দেখা যাচ্ছে না। আচ্ছা, আসবে এখন বোধহয়। এখন Yes, দেখা যাচ্ছে। একটু এখন সাইজটা আসছে বড় না? করে দেন। হ্যাঁ, বড় বলছি। প্লাস্টিক ইন্টারনেটকেও পর্যন্ত এফেক্ট করতেছে আমার মনে হয় আমাদের সমাজ। বড় হয়েছে এখন? ঠিক আছে, এটুকুই বর্ণনা করেন, এটা যতটুকু দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে এমনি কিছু? হ্যাঁ আচ্ছা, তো আমি যে প্লাস্টিকের ছবিটা আগে দেখালাম, দেখেন একটা প্লাস্টিক স্ট্র 200 ইয়ার সার্ভাইভ করে এনভায়রনমেন্টের মধ্যে, 200 বছর। একটা প্লাস্টিকের কাপ 450 বছর স্টে করে এনভায়রনমেন্টে। প্লাস্টিক বোতল 450 বছর, এবং প্লাস্টিক টুথব্রাশ 500 ইয়ার্স এনভায়রনমেন্ট থেকে যাচ্ছে এগুলো। সো এগুলো এনভায়রনমেন্ট থাকার ফলে কি হচ্ছে, আমাদের এনভায়রনমেন্ট থাকার ফলে আমাদের এনভায়রনমেন্ট যে ইন্টারনাল কমিউনিকেশন যেগুলো আছে, ওরা ব্যাঘাত করছে। প্রকৃতির সাথে যে একটা কমিউনিকেশন করে, এটা কিন্তু ব্যাঘাত হচ্ছে। কারণ এগুলো হচ্ছে ফরেন পার্টিকেল, এগুলো হচ্ছে ফরেন পার্টিকেল এবং এটা ওয়েস্ট। এগুলো কিন্তু মাটিতে যে থেকে যাচ্ছে, এই টনস অফ প্লাস্টিক্স, এগুলো কিন্তু আলটিমেটলি আপনার নেচারকে কিন্তু বিপর্যস্ত করছে তার স্বাধীনতা থেকে। আমি যেটা বললাম স্বাধীনতার কথা, তাদেরকে সাবলীলভাবে বাড়তে দিচ্ছে না এই প্লাস্টিক গুলো। 450 বছর, ইউ ক্যান ইমাজিন প্লাস্টিক কাপ। এটা টুথব্রাশ, আমরা যে বাসায় টুথব্রাশ ইউজ করি খুব সহজে, সকালবেলা উঠে আমরা প্রতিদিন টুথব্রাশ ইউজ করছি এবং মেবি 1 মাস পরে ফেলে দিচ্ছি, থ্রো করছি এনভায়রনমেন্টে। এই টুথব্রাশটা 500 ইয়ার্স আমাদের এনভায়রনমেন্টে থেকে যাচ্ছে। সো এটা রিয়েলি খুবই একটা অ্যালার্মিং সিচুয়েশন আমাদের জন্য, যে আমরা এইভাবেই প্রকৃতিকে সাবলীলভাবে বেড়তে দিচ্ছি না, প্রকৃতির স্বাধীনতা আমরা খর্ব করছি।
আমার নেক্সট স্লাইড কি আসছে? না, এখনো আসেনি। এবার এসেছে। এবার আসছে না? এই ছোট্ট একটা সিনারি দেখেন, বাংলাদেশ সিনারি কি অবস্থা দেখেন। 2005-এ দেখেন অ্যানুয়াল পার ক্যাপিটাল প্লাস্টিক কনজাম্পশন ছিল মাত্র 3 কেজি 2005-এ। আর এখন দেখেন র্যাপিড আপনার আরবানাইজেশন হওয়ার পরে এখন 2020-তে এসে 9 কিলোগ্রাম পার ক্যাপিটাল এখন প্লাস্টিক। 3 টাইমস হয়ে গেছে আপনার প্লাস্টিক এখন পার ক্যাপিটাল প্লাস্টিক কনজাম্পশন। তাহলে আমরা কোথায় যাচ্ছি? আমরা আসলে যে আমরা যে বায়ু দূষণ, আমরা যে শব্দ দূষণ, আমরা যে এনভায়রনমেন্ট দূষণ, আমরা যে প্লাস্টিক দূষণ কথা বলে আসছি অনেক আগে থেকে, কিন্তু আমরা তো রিভার্স ডিরেকশনে যাচ্ছি মনে হচ্ছে। আমরা তো আসলে রাইট ডিরেকশনে যাচ্ছি না। আমরা অনেক কথা বলতেছি প্লাস্টিক নিয়ে, আমরা প্লাস্টিক অ্যাভয়েড করছি, আমরা প্লাস্টিক ইউজ করতে চাচ্ছি না। বাট দেখেন ওভার দ্য ইয়ার 2020-তে এসে 2025-এর রেসপেক্টে 3 টাইমস হয়ে গেছে প্লাস্টিক কনজাম্পশন এখন। তার মানে আমরা যত কথা বলছি, যত কিছু করছি, আসলে আমরা সঠিকভাবে শুনছি না। প্রকৃতিকে স্বাধীনতা আমরা খর্ব করছি বারবার, ক্ষতবিক্ষত করছি আমরা এইভাবে। আমরা প্রকৃতি থেকে সবকিছু নিচ্ছি, প্রকৃতি আমাদের সবকিছু দিচ্ছে, কিন্তু রিটার্ন আমরা কি করছি? হওয়ার কথা ছিল এই 3 কেজি 2005 সালে 3 কিলোগ্রামটা হওয়ার কথা ছিল মেবি 2 কিলোগ্রাম 2020-তে এসে কমার কথা ছিল, কিন্তু 3 টাইমস বেড়ে গিয়েছে। সো হুইচ ইজ ভেরি অ্যালার্মিং, এবং প্রকৃতির সাথে আমরা ভালো বিহেভ করছি না। নেক্সট স্লাইড কি আসছে? জি, এসেছে। দেখেন শুধু ঢাকার কথাই বলি। ঢাকা itself generates 646 tons of plastic waste every single day. You can imagine, every single day Dhaka generate করছে 646 tons of plastic, which is basically 6 massive blue whales. যে পরিমাণ সাইজ 6 ম্যাসিভ ব্লু ওয়েলসের যে পরিমাণ সাইজ হতে পারে, সেই পরিমাণ সাইজের আমরা কিন্তু ওয়েস্ট জেনারেট করছি 646 টনস। আমার তো মনে হয় এই কথা শোনার পরে আমাদের মধ্যে খুব একটা আমাদের খুব অ্যালার্মিং হওয়া উচিত বা খুব চিন্তার বিষয় হওয়া উচিত। আসলে এই পরিমাণ ঢাকাতে ইটসেলফ জেনারেট হচ্ছে। এবং দেখেন less than 10% প্লাস্টিক ইজ রিসাইকেল অনলি, অর্থাৎ 646 এর মধ্যে টনের মধ্যে অনলি 64 টনস কি হচ্ছে? রিসাইকেল হচ্ছে। বাদ বাকি অ্যারাউন্ড 590 মেট্রিক টন কোথায় যাচ্ছে? আমার প্রশ্ন সবার কাছে, কোথায় যাচ্ছে 590 মেট্রিক টন রেস্ট অফ দ্য প্লাস্টিক? কোথায় যাচ্ছে? কাকে আমরা ক্ষতবিক্ষত করছি এই প্লাস্টিক দিয়ে? কাকে আমরা বাধাগ্রস্ত করছি? প্রকৃতিকেই আমরা করছি। আমরা যে প্রকৃতির জন্য ভালোবাসা যে বলছি বারবার, রিটার্ন আমরা কি করছি? আমরা তো প্র্যাকটিক্যাল এবং কথার মধ্যে তো অনেক আমাদের গ্যাপ। আমরা প্র্যাকটিক্যালি সবাই প্লাস্টিককে না বলি, নো প্লাস্টিক, বাট বাজারে গিয়ে কিন্তু পলিথিন ব্যাগটা আমরা আগেই নিয়ে নিচ্ছি। বাজারে গিয়ে কিন্তু আমরা এই সহজলভ্য কম দামের প্লাস্টিকের কাপ, স্ট্র আমরা নিচ্ছি। আমরা কিন্তু বায়োডিগ্রেডেবল বা ন্যাচারাল প্রোডাক্ট, যেমন আমি যদি আমাদের অ্যারিকা লিফ প্লেটের কথা বলি, আমরা যদি ভেগাস কাপের কথা বলি, আমরা যদি রাইস স্টোর কথা বলি, আমরা যদি ব্যাম্বো স্টোর কথা বলি, আমরা যদি যে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক ব্যাগের কথা বলি, আমরা যদি পাট ব্যাগের কথা বলি, কিনতে গেলে আমরা কিন্তু আর কিনি না, পারচেস করি না, বিকজ মেবি স্লাইটলি প্রাইস একটু হাই থাকে, এই জন্য আমরা কিনতে চাই না। তো যার কারণে আমরা সহজলভ্যতে চলে যাচ্ছি। কিন্তু আমাদের বুঝতে হবে, আমরা যে আজকে 1 টাকা বা 2 টাকা সেভ করতে যাচ্ছি, এই প্লাস্টিক আমরা ইউজ করার ফলে আমাদের যে মাইক্রো প্লাস্টিক যে আমাদের রক্তে ব্লাডে ঢুকে যাচ্ছে, আমাদের যে ক্যান্সার হচ্ছে, আমরা কিন্তু তখন লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করছি হাসপাতালে গিয়ে, আমরা কেমোথেরাপি নিচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু টাকাটা খরচ কিন্তু তখন লক্ষ টাকা আমরা খরচ করছি হাসপাতালে গিয়ে, আমরা কেমোথেরাপি নিচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু টাকাটা খরচ কিন্তু তখন। আমার কথা শোনা যাচ্ছে? ঠিক। তো আমি
আমি এইটাই বলছি যে আমরা জি শোনা যাচ্ছে। পরিবেশকে আমাদের সাময়িকভাবে বাড়তে দিতে হবে, পরিবেশকে স্বাধীনতা দিতে হবে, তাহলে আমরা একটা সুন্দর পৃথিবী পাবো, যেখানে পরিবেশ আমাদের একটা সুন্দর পৃথিবী উপহার দিবে। জি মইনুল ভাই, কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি এতটুকুই বলতে চাচ্ছি, আমার এটাই আসলে বলার ছিল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আসলে আরো ভালো মতো বোঝানোর জন্য যে আসলে আমাদের প্রকৃতির স্বাধীনতা আর কিভাবে হচ্ছে প্লাস্টিক ক্ষুণ্ণ করছে। আম, আসলে যারা এগুলো নিয়ে কাজ করে তারা জিনিসগুলো একদম কাছ থেকে দেখতে পারে, এর জন্য হয়তোবা তাদের আরো চিন্তা ভাবনার পরিবর্তন আনতে পারে বা এগুলো নিয়ে আরো ভাবে। তো মনিরুল ভাই, আমিনুল ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের হচ্ছে এই প্লাস্টিক কিভাবে প্রকৃতির স্বাধীনতাকে নষ্ট করছে এই ব্যাপারে জানানোর জন্য। এখন হচ্ছে আমরা কামাল ভাইয়ের কাছে আসব। আমাদের একটা কোশ্চেন হচ্ছে কামাল ভাইয়ের কাছে যে প্রকৃতিকে প্লাস্টিক থেকে স্বাধীনতা দেওয়ার জন্য সর্বপ্রথম কোন ধরনের প্লাস্টিকের অল্টারনেটিভ আমরা খুঁজবো? মানে অনেক ধরনের প্লাস্টিক আছে বাজারে, আমরা জানি, যেটা হচ্ছে দিন দিন বেড়ে যাচ্ছে, করোনার পরে আরো বেশি হচ্ছে বেড়ে গিয়েছে। তো আমরা কোন অল্টারনেটিভটা আগে খুঁজবো যেটা হচ্ছে আমাদের প্লাস্টিক পলিউশনটা কমাতে পারে? এ ব্যাপারে আমাদের যদি একটু বলতেন। কামাল ভাই, আপনি মিউট করেন, আপনি একটু আনমিউট করে নেবেন কাইন্ডলি। ধন্যবাদ আমাকে প্রকৃতিতে প্লাস্টিক স্বাধীনতা দেওয়ার জন্য সর্বপ্রথম আমরা কোন ধরনের প্লাস্টিকের অল্টারনেটিভ খুঁজব, এই কথার জবাবে এতক্ষণের আলোচনায় সুস্পষ্ট যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক। সিঙ্গেল ইউজ প্লাস্টিক অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যে ধরনের প্লাস্টিকগুলো ব্যবহার করছি, পলিথিন, প্লাস্টিক প্লেট, প্লাস্টিক বাটি, প্লাস্টিক চামচ, এরকম যত আইটেম ছোট ছোট, ইভেন এখন যদি আপনি বাজারে যান, প্রতিটি দোকানে ছোট ছোট প্যাকেটে জুস, যা বাচ্চারা খেয়ে ফেলে দিচ্ছে। ওরা তো আর পরিবেশ সচেতন না, কিন্তু আমরা যারা সচেতন ব্যবসায়ী তারাই কিন্তু পরিবেশ দূষণের জন্য দায়ী। তো একটা কথা হচ্ছে হলো যে আমরা এই সব কিছুর ফলে যে এই যে প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যাপারে, কারণ এটা আমাদের আসলে ব্যবহারের অভ্যাস। যেমন ফরমার সি অফ ইউনিলিভার পল পোলম্যান, উনি বলেছেন যে ক্লাইমেট চেঞ্জ ইজ সামটাইমস মিসআন্ডারস্টুড অ্যাজ বিং অ্যাবাউট চেঞ্জেস ইন দ্য ওয়েদার। ইন রিয়ালিটি ইট ইজ অ্যাবাউট চেঞ্জেস ইন আওয়ার ভেরি ওয়ে অফ লাইফ। তার মানে আমরা আসলে ক্লাইমেট চেঞ্জ বলতে বুঝতেছি যে পরিবেশ বা জলবায়ু পরিবর্তন, আসলে তা নয়। আমরা দৈনন্দিন জীবনে যা ব্যবহার করছি, যেগুলো ব্যবহার করছি, সেগুলির ফলাফলই যে ক্লাইমেট চেঞ্জ, এটা আমরা বুঝতে চাচ্ছি না। তো আপনার এই কথার জবাবে আমার এতটুকুই কথা হচ্ছে, আমরা দৈনন্দিন জীবনে যেটাকে দীর্ঘমেয়াদী প্লাস্টিকের কিছু ব্যবহার আমরা উপায় নাই, কিন্তু আমরা উপায় খুঁজে পেতে পারি। তা হচ্ছে হলো দৈনন্দিন জীবনে ব্যবহারের যে সকল উপকরণগুলি আমরা সহজেই কি করতে বিকল্প খুঁজে নিতে পারি। তার মধ্যে আমরা ইকোভ্যালি বিডি যেটা শুরু করেছি, যে দৈনন্দিন জীবনে ব্যবহারে আমরা যেটা কথা আসছে, প্লাস স্ট্র, তারপরে হচ্ছে হলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক টেবিলওয়্যার, এরপরে আসছে হচ্ছে হলো ব্রাশ, এছাড়া আরো অনেক কিছু যা আমরা ইভেন আমাদের শেভিং রেজর, চুল আঁচড়ার চিরুনি, তারপর মেডিকেল ইকুইপমেন্টসের ক্ষেত্রে আমরা যে ডক্টররা আমাদের জিহ্বা পরীক্ষা করতে গিয়ে তারা একটা প্লাস্টিক ইউজ করেন, আমরা জিহ্বা পরিষ্কার করতে গিয়ে একটা প্লাস্টিক দণ্ড বা স্টেনলেস স্টিল দণ্ড ব্যবহার করে থাকি, আমরা কান পরিষ্কার করতে কটন বাড ইউজ করি, সেখানেও প্লাস্টিক ইউজ হচ্ছে। এই ইউজগুলোকে যদি কল্পনা করা যায় এবং কাউন্টে আনা যায়, তাহলে যে মইনুল ভাই ইতিমধ্যে দেখাই দিলেন যে প্রতিদিন ঢাকায় 6টা বৃহৎ আকারের তিমির মতন সিঙ্গেল ইউজ প্লাস্টিক, সেটা ল্যান্ডে জমা হচ্ছে, প্রকৃতিতে ফিরে যাচ্ছে, অথবা নদীর ভিতরে জমা হচ্ছে। ফলাফল তো আমরা অলরেডি ভোগ করছি, যে ওয়াটার ক্লগিং, তারপর হচ্ছে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, সবকিছুই তো এগুলোর ভিতরে। আমার মনে হয় আমরা এই পর্যায়ে এসে, এই সময় এসে আমরা প্লাস্টিকের অল্টারনেটিভ খুঁজবো, যে আমরা হলো সিঙ্গেল ইউজ প্লাস্টিকের অল্টারনেটিভের বেশি
মনোযোগী হওয়া প্রয়োজন, যেটা প্রকৃতিকে সরাসরি এবং অতি দ্রুত কি করছে, দূষণ করছে। অসংখ্য ধন্যবাদ কামাল ভাই। আসলে আমাদের এই লাইভ সেশনটা এতই বেশি ভালো হচ্ছে বা ভালো লাগছে, সকলের অনেক কোশ্চেন এসে জমা হচ্ছে। তো আমরা এই কোশ্চেনের অ্যান্সারগুলো আস্তে আস্তে দিব, আমাদের কাছে আরো কিছু কোশ্চেন রয়েছে, ওগুলোর পরে আমরা ইনশাল্লাহ সম্পূর্ণ কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমি কামাল ভাইয়ের সাথে একটু অ্যাড করি যদি, সেটা হচ্ছে আমি মাঝে মাঝে মানে ভাবছিলাম যে আমরা আগের সময় তো প্লাস্টিকের ইউজ এত বেশি হতো না, বা প্লাস্টিক যে কি একটা জিনিস সেটাই হচ্ছে ছিল না। তো আমরা যদি আবার আগের দিনের মতন জিনিসগুলা ব্যবহার করতে পারতাম তাহলে হয়তো বা ভালো হতো, আমাদের প্রকৃতি রক্ষা পেত এই সকল বিষয় থেকে কিছুটা হলেও। আচ্ছা, আমি হচ্ছে পরবর্তী একটা কোশ্চেন নিয়ে হচ্ছে আবার মইনুল ভাইয়ের কাছে চলে যাব। সেটা হচ্ছে আমরা জানি যে ইকোভ্যালিবিটি যে প্লাস্টিক এর অল্টারনেটিভ নিয়ে কাজ করে, যে আপনাদের এই সকল প্রোডাক্ট হচ্ছে জনসাধারণের জন্য কতটুকু সহজলভ্য এবং অ্যাফোর্ডেবল করেছেন আপনারা, এইটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। ধন্যবাদ। আসলে আপনার এই যে প্রোডাক্টগুলোর কথা এই কামাল ভাই বললো, যে আমাদের এরিকা যে বা সুপারি পাতার খোলসের যে প্লেটটা আমরা তৈরি করি, এখানে প্রায় আমাদের 28টা আমরা প্লেট টাইপের আমরা তৈরি করতে পারি। 10 ইঞ্চি প্লেট থেকে শুরু করে বা 12 ইঞ্চি প্লেট থেকে শুরু করে আমরা 3 ইঞ্চি বাটি ছোট তৈরি করতে পারি আর কি। তো আমাদের 28টা আইটেম আমাদের কাছে আছে আর কি। হ্যাঁ, এই প্রোডাক্টটা আমাদের কাছে, তার মানে আমরা বাসায় ইউজ করার জন্য, কোনো প্রোগ্রামের জন্য, কোনো অনুষ্ঠানের জন্য একটা কমপ্লিট সলিউশন দিতে পারি এই প্লেটটা দিয়ে, যেটা করে মানুষ রাইস খেতে পারবে, স্ন্যাক্স খেতে পারবে, বা কেক খেতে পারবে, বা এনিথিং। এবং অলসো এটাতে করে আপনি ঝোল টাইপের জিনিসও খেতে পারবে। তার মানে এটা একটা এই পরিমাণ ভ্যারাইটি আমাদের কাছে আছে, যেটা মানুষের জন্য খুবই সহজলভ্য সোর্স করতে পারবে আমাদের কাছ থেকে, যে সুপারি পাতার যে এই প্রোডাক্টটা আর কি। হ্যাঁ, যদিও এর ম্যানেজমেন্ট ইজ ভেরি টাফ, বিকজ এই শিল্পটা আসলে যে এটা কারোর নিডের কারণে হয়নি, এই শিল্পটা আসলে কারোর রিকোয়ারমেন্টের কারণে হয়নি। এই শিল্পটা হয়েছে আসলে কতিপয় মানুষের রেসপন্সিবিলিটি থেকে, যাতে পরিবেশকে সেভ করা যায়। হ্যাঁ, তো যার কারণে দেখেন এটার পিছনে যে ইঞ্জিনিয়ারিং বলেন, এটার পিছনে সাপ্লাই চেইন বলেন, এটার পিছনে ম্যানেজমেন্টটা বলেন, এখনো কিন্তু ডেভেলপিং স্টেজে আছে, এখনো ম্যাচুর স্টেজে যায়নি। বিকজ আমরা এখনো যদি সোর্সিং এর কথা বলি, সুপারি পাতার খোলের কথা বলি, আমরা যদি পারচেস করতে যাই, মানুষ অনেকে হাসে, এটা কি বিক্রি হয় কিনা। এটা অনেকে আবার সারপ্রাইজ হয়ে বড় বড় চোখ করে আমাদের তাকায়, কারণ এগুলো তো আসলে গাছ থেকে অটোমেটিক পরে। একটা গাছ থেকে প্রতি বছর প্রায় আপনার 6 থেকে 7টা পাতা ঝরে মাটিতে পড়ে যায়। এগুলো নিয়ে কেউ চিন্তা করতো না কখনো আসলে এগুলা একসময় ইউজ হবে। তো সোর্সিংটা এবং খুবই আমাদের টাফ, এবং আমাদের মেশিনারিজটাও এখনো বেসিক্যালি ডেভেলপিং স্টেজে আছে, বিকজ এই শিল্পটা এখনো বিকশিত হচ্ছে। বাট এত কিছু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমরা বেসিক্যালি বলতে যাই যে সুপারি পাতার যে প্রোডাক্টটা আছে, এটা আমরা অলরেডি মানুষের জন্য সহজলভ্য করে ফেলেছি, যেহেতু এটা আমাদের খুব লোকাল টেকনোলজি, এটা আমরা করে ফেলেছি। এরপরে যদি আপনি আসেন, দেখেন যে আমাদের কাপের কথা বলি, আমরা আসলে পেপার কাপের কথা বলি। আসলে দেখেন, কনসেপ্টটা চেঞ্জ করতে হবে আমাদের। আমরা মনে করি যে পেপার কাপ হচ্ছে গিয়ে পরিবেশ বান্ধব, আমরা মনে করি, কিন্তু হ্যাঁ, কিন্তু এটা ফুটপ্রিন্ট কিন্তু অনেক বেশি, প্লাস্টিকের চেয়ে বেশি। ফুটপ্রিন্ট ইজ এন্টায়ার সাইকেল। আমরা যদি ফুটপ্রিন্টের কথা বলি, ফুটপ্রিন্ট হচ্ছে এন্টায়ার সাইকেল। একটা এন্টায়ার সাইকেলের মধ্যে একটা জিনিস কি পরিমাণ কার্বন জেনারেট করে, দ্যাট ইজ দ্য ফুটপ্রিন্ট। প্লাস্টিকের যে ফুটপ্রিন্ট, কাগজের ফুটপ্রিন্ট তার চেয়ে বেশি। বিকজ দেখেন, আমরা কাগজ পাচ্ছি কোথেকে? গাছ কেটে। গাছ কিন্তু আমাদের কাটতে হচ্ছে। তা আলটিমেটলি কাগজকে আমরা অনেক সময় মনে করি পরিবারের মধ্যে, হ্যাঁ এটা মাটিতে গেলে বায়োডিগ্রেডেবল, দ্যাটস ফাইন, বাট এটার পিছনে কিন্তু হিস্ট্রি ডিফারেন্ট। দেখেন, উন্নত বিশ্বে আমাদের খুব নেয়ার দেশ, ইন্ডিয়ার কথা বলেন, চায়নার কথা বলেন, বা অন্য দেশের কথা, তারা কিন্তু কাপ তৈরি করছে ভেগাস হচ্ছে আখের ছোবড়া দিয়ে। যে আখের ছোবড়া ফেলে দেয়, ওখান থেকে তারা কিন্তু কাপ তৈরি করছে।
তো এটা নিয়ে আমরা কাজ করছি এখন, আমাদের এখন R&D তে এটা এখন আছে। আশা করি এই ভেগাসের প্রোডাক্টটা নিয়ে আমরা খুব সহসাই আসবো। এটা দিয়ে কাপ করা যায়, এটা দিয়ে ছোট ছোট বক্স করা যায়, এটা দিয়ে অনেক কিছু করা যায়। এইটা নিয়ে আমরা এখন কাজ করছি। আমরা অলরেডি এখন অলরেডি আমাদের কাছে যে রাইস স্ট্র, আমরা যখন প্লাস্টিক স্ট্র ব্যবহার করি, এর বিকল্প রাইস স্ট্র, এটা এখন আমাদের কাছে সবার কাছে সহজলভ্য, আমরা এটা সাপ্লাই করতে পারবো। সাথে সাথে এখন অলরেডি আমাদের বাংলাদেশে তো ব্যাম্বো ব্রাশ চলে আসছে অলরেডি, এবং এটা আমাদের কাছে প্রোডাক্ট আছে, খুব সহজলভ্য প্রোডাক্ট আমাদের কাছে। তো আলটিমেটলি এই প্রোডাক্টগুলো এখন সহজলভ্য হয়ে যাচ্ছে এবং ইন ফিউচার আরো বেশি হবে। বাট একটা জিনিস মনে রাখতে হবে, এটা যে বিকজ এই প্রোডাক্টটা আমি আপনাদের আগেও বলেছি, এটা প্লাস্টিকের মতো সহজলভ্য না এবং এত ম্যাসিভ আকারে প্রোডাকশন করা যায় না, এটা খুব স্লো প্রোডাকশন হয়, এটা আস্তে আস্তে ডেভেলপ হবে। এই কারণে এখানে চ্যালেঞ্জের ব্যাপারটা হচ্ছে প্রাইসটা ইজ এ ভাইটাল রোল প্লে করে এখানে এখনো। আপনি যদি প্লাস্টিকের রেসপেক্টে যদি আপনি এইসব পরিবেশ বান্ধব প্রোডাক্ট, এরিকা লিফের প্লেট বলেন, রাইস স্ট্র বলেন, ব্যাম্বো স্ট্র বলেন, ভেগাস প্লেট বলেন, কাপ বলেন, আপনি যদি ব্যাম্বো ব্রাশ বলেন, স্লাইডলি প্রাইসটা একটু এখনো সহজলভ্য হয়নি। সো বাট প্রোডাক্ট এখনো সহজলভ্য বলা যায় মোটামুটি, বাট এটা আরো প্রসার করতে হবে, এটা নিয়ে আরো কাজ করতে হবে সবাইকে। এখনো আপনি যে পাশের দোকানে গিয়ে আপনি যে ব্যাম্বো স্ট্র পাবেন, রাইস স্ট্র, এটা কিন্তু না। এটা কিছু কিছু বাংলাদেশে কিছু কিছু কোম্পানি বা কিছু কিছু এন্টারপ্রেনার ট্রাই করছে এটাকে সহজলভ্য করার জন্য, বাট এত বেশি সহজলভ্য এখনো হয়নি। নিয়ার ফিউচারে কিন্তু এটা হবে হয়তো, ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি একটু অ্যাড করতে চাই এখানে, সেটা হলো যে আসলে ওই যে অ্যাফোর্ডেবল এর প্রশ্নটা আসছে, আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। অ্যাফোর্ডেবল আমরা আসলে কিসের রেফারেন্সে বলতেছি? আমি প্লাস্টিককে অ্যাফোর্ডেবল মনে করে হসপিটালে চলে যাচ্ছি এবং আমি আসলে আমার লাইফ রিস্কে ফেলতেছি এবং আমি আসলে চলে যাচ্ছি, বা আমি আমার নিকট আত্মীয়কে হারাচ্ছি যদিও মনে করতেছি এটা আমার অ্যাফোর্ডেবল এবং ভেরি চিপ প্রোডাক্ট। এই জায়গাটা থেকে যতক্ষণ পর্যন্ত আমরা মাইন্ডসেট চেঞ্জ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে কোনো কিছু অ্যাফোর্ডেবল হবে না। আমি বাজারে যাচ্ছি, 10 টাকার ধনিয়া পাতা কেনার পরে সে আমাকে একটা ফ্রি পলিথিন দিয়ে দিচ্ছে, আমি মনে করতেছি এটা ভেরি চিপ, এটা আমার জন্য খুব সুন্দর একটা জিনিস। বাট আমি একটা ক্যান্সারের এলিমেন্ট আমি আমার ঘরে নিয়ে আসতেছি, হয়তো আমি অথবা আমার নেক্সট জেনারেশন অথবা আমার খুব আদরের বাচ্চাটাকে এটা দ্বারা আক্রান্ত করে দিচ্ছি। এইটা যতক্ষণ পর্যন্ত না বুঝবো আসলে অ্যাফোর্ডেবল এর প্রশ্নটা মার্কেটিং এর ক্ষেত্রে এবং ইন বাংলাদেশ রেসপেক্ট, এটা একটা সিরিয়াস কোশ্চেন। এটা অ্যাফোর্ডেবল কিনা? আমরা ডেফিনেটলি বলবো যে আমরা যে প্রাইসে দিচ্ছি এইটা অনেক বেশি অ্যাফোর্ডেবল ইন কম্পেয়ার টু প্লাস্টিক। বাট একদম প্রাইমারি সোর্সে আমি প্লাস্টিক যেই রেটে নিচ্ছি, কখনোই আমরা যে কোনো বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট বা যে কোনো ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টকে আমরা ওই কম্প্যারিজনে নিতে পারি না। সেই ক্ষেত্রে মইনুল ভাই খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে আমরা চেষ্টা করতেছি যেন বাঙালি কনসেপ্টে যেটাকে আমরা অ্যাফোর্ডেবল বুঝি ওই অ্যাফোর্ডেবল পর্যায়ে নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ একটু মনিরুল ছোট্ট ভাই। একটু জি কামাল ভাই বলেন। একটু ছোট্ট স্টোরি আমিনুল ভাইয়ের সাথে অ্যাড করি, যে অ্যাফোর্ডের কথা বলছেন। আমরা গত সপ্তাহে আমি আর মইনুল ভাই বাংলাদেশ মোস্ট এক্সপেন্সিভ একটা হোটেলে গেলাম, যেখানে আমরা তাদেরকে বোঝাতে চেষ্টা করলাম যে আপনারা যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক গুলো ব্যবহার করছেন সেগুলোকে একটু দেখেন তো রিপ্লেস করা যায় কিনা। পারচেজ ডিপার্টমেন্ট আমাদেরকে বলল, we don't want to understand anything about environment, we want the reduction of price। কোথায় 10 টাকা সেভ করব, আমার 10 পয়সা সেভ করবে, সেটাই হলো আমাদের টার্গেট। এই জন্য আমিন ভাই বলছেন যে মাইন্ডসেট যতক্ষণ, তাহলে আমি যদি বলি হোটেলটার নাম, রয়্যাল টিউলিপ, কক্সবাজারের বিখ্যাত একটা হোটেল, যেখানে প্রতি রাতে রুম না, ভাড়া আমাদের 2 লাখ আরো 2.5 আরো লাখ। বাই নেমে না বলা উচিত আসলে। হ্যাঁ, তো এইরকম একটা হোটেলেই যদি তারা অ্যাফোর্ড করতে না চায়, মাইন্ডসেট যদি চেঞ্জ করতে না চায়, তাহলে সেটাকে আমরা বাজারের ওই ধনেপাতা বিক্রেতার কাছে আমরা চেঞ্জ করব কতটা? এটা আমার কাছে একটু মানে হতাশার কথাও বলছি। আচ্ছা, আপনি হয়তো বা কামাল ভাই এখানে গিয়েছেন, এর জন্য ওনারা এতটুকু বলেছেন। মানে আসলে সবারই মাইন্ডসেটটা এইরকমই হয়ে গিয়েছে। সো মানে যেখানে যান বিষয়টা এরকম, আমরা কোনো নর্মাল শপিং মলে বা হচ্ছে কোথাও গেলে হচ্ছে মানে
আমি একটা ভালো সুপার শপে গিয়েছিলাম, আমি নামটা না বলি। তো ওইখানে যখন আমি বললাম যে আপনার তো প্লাস্টিক ব্যাগ ব্যান, সো ভাই আপনারা কেন এটা ইউজ করছেন এখন? বলে, আপনারাই তো চান, আপনারাই তো হচ্ছে ব্যাগ কিনতে চান না, তো আমি কি করব, আমাদের তো কিছু করার নেই। ওরা ব্যাগের জন্য চার্জ দিতে হচ্ছে, সে চার্জটা আপনারা দিতে চাচ্ছেন না, সো এটা আমাদের কিছু করার নেই। আসলে মাইন্ডসেট চেঞ্জ করা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেমনটা এখন আমি আমিনুল ভাই এই বললেন। মাইন্ডসেটের জায়গা থেকে একটু অ্যাড করতে চাই, আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। আমরা আসলে এই ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য আমি এবং কামাল ভাই দুজনেই আমরা ইন্দোনেশিয়া গিয়েছিলাম। আমাদের কাছে মনে হয়েছিল যে ওই দেশটা আমাদের চাইতে ফার ফার অ্যাডভান্স এবং দে আর ভেরি মাচ অ্যাওয়ার অ্যাবাউট ইট। আমি ইন্দোনেশিয়াটা সুপার মলে কিছু কেনাকাটা করার পরে তারা জাস্ট আমাকে প্রোডাক্টগুলো আমার সামনে দিয়ে দিছে। এখন আমি কিভাবে নেব, ইটস আপ টু ইউ। আপনি কিভাবে নেবেন, আমি আপনাকে প্রোডাক্ট দিয়ে দিছি, এখানে কোনো কমপ্লিমেন্টারি প্লাস্টিক বা পলিথিন বা এরকম কিছু দেওয়া হবে না এবং দেয়নি তারা। বাধ্য হয়ে আমি ডলার খরচ করে কাপড়ের ব্যাগ কিনে তারপরে ওই প্রোডাক্ট নিয়ে বাসায় আসছি। এখন এই জায়গায় আসলে শুধু পাবলিক মাইন্ডসেট, এখানে পলিসিগত বিষয়, গভর্নমেন্টের ইন্টারফারেন্সও লাগবে। আসলে স্ট্রং পলিটিক্যাল পলিসিগত বিষয় যদি না আসে, তাইলে এই 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 জায়গাটা কন্ট্রোল করা আসলে টাফ। আমি একটা লাইভ এক্সাম্পল দিই আর কি আপনাদের। হ্যাঁ, রিসেন্টলি যে আমাদের পরিবেশ উপদেষ্টা সাইয়েদা রিজওয়ানা ম্যাডাম যে একটা যে উনি করেছেন যে মানে যে সুপার শপ যেগুলো আছে ওগুলোতে প্লাস্টিক ব্যাগ উনি অ্যাভয়েড করেছেন। তো আমি তো বেশ কিছু সুপার শপে বাজার টাজার করি আর কি। হ্যাঁ, সো দেখেন হাউ মাই বিহেভিয়ার চেঞ্জ, কিভাবে চেঞ্জ হলো দেখেন। সুপার শপগুলো এখন কিন্তু ব্যাগ রাখে, একটা কাপড়ের ব্যাগ রাখে যার প্রাইস আপনার 30 থেকে 45 মধ্যে ভ্যারি করে। সো আগে কিন্তু আমি যখন সুপার শপে যেতাম আমার মাথায় কোনো চিন্তা ছিল না, আমি প্রচুর বাজার করতাম এবং ওরা ওদের সুন্দর একদম পলিথিন ব্যাগে সব আমাকে দিয়ে দিত, আমি খুব সুন্দর করে চলে আসতাম। কিন্তু এখন আমি বাজার করতে গেলে দেখলাম যে আমার এ ব্যাগ কিনতে হচ্ছে প্রায় 100 টাকার কাপড়ের ব্যাগ কিনতে হচ্ছে, আমার 2-3টা ব্যাগ লাগতেছে আমার। সো এটা কিন্তু আমাকে নক করছে বারবার। দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলটা কিন্তু চলে আসছে অলরেডি যে সুপার শপে পলিথিন ব্যাগ দেওয়া যাবে না, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল চলে আসছে। রেমেডি কি, এখন ওখানে কাপড়ের ব্যাগ দেওয়া আছে। সো আমি যখন সুপার শপে গিয়ে 100 টাকা কাপড় ব্যাগ ইউজ করছি, এটা আমি কি করি, বাসায় যখন নিয়ে আসি এটা আমি রেখে দেই আবার সুন্দরভাবে, বিকজ আমি পারচেস করলাম 100 টাকা দিয়ে, এটা আমি আবার আবার যাওয়ার সময় নিয়ে যাই ব্যবহার করার জন্য, বাজার সুপার শপে যাই। এটা একটা ব্যাপার। তার মানে আমি কাপড়ের ব্যাগটা বারবার ইউজ করা শুরু করলাম এবং আমি যখন 5-7 বার 10 বার ইউজ করবো এটা ফেলে দিব, এটা এনভায়রনমেন্ট অটোমেটিক্যালি মিশে যাবে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, আমি এখন ছোটখাটো বাজার করলে সুপার শপে আমি দেখি যে আমার একটা, ধর আমি বাজার করলাম 500 টাকার, আমার ব্যাগ কিন্তু হচ্ছে 30 টাকা দিয়ে, আমি কিন্তু ব্যাগটা নিচ্ছি না। আমি কিছু কিছু ক্ষেত্রে কি করছি, ওটা হাতে করে নিয়ে চলে আসছি, কিন্তু যেহেতু পাশে আমার বাসা। কিন্তু আগে আমি কি করতাম, প্লাস্টিক ব্যাগ নিয়ে আসতাম। সো জার্নি কিন্তু শুরু হয়ে গেছে আমাদের, জার্নি কিন্তু শুরু হয়ে গিয়েছে অলরেডি। তো আমাদের কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল যদি চলে আসে এবং আমাদের যদি পলিথিনের বা প্লাস্টিকের যদি প্রোডাকশন যদি মানুষ যদি কমে যায়, মানুষ যদি না পায়, মানুষ কিন্তু অলওয়েজ কিন্তু অ্যাডপ্টেশনে চলে যায়, মানুষ অ্যাডজাস্টমেন্ট করে ফেলে। সো মাইন্ডসেট তো চেঞ্জ হওয়া খুবই টাফ, বাট আপনি যদি সাপ্লাইটা কমিয়ে দেন, মানুষ কিন্তু এনি হাউ মানুষ কিন্তু নিজেকে অ্যাডজাস্ট করে নিবে আপনার অ্যান্টি প্লাস্টিক সিস্টেমের সাথে। সো দিস এ লাইভ এক্সাম্পল আপনাকে দিলাম। এটা হয়তো এখন সুপার শপে আছে। আমাদের পরিবেশ রিজওয়ানা ম্যাডাম, ওনার প্ল্যান আছে এটা অ্যাক্রস দ্য বাংলাদেশে এটা চালু করার জন্য। তো ইনশাল্লাহ আমরা ওনার এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আমরা এই উদ্যোগের সাথে একাত্মতা ঘোষণা করি। এবং আমরা গত 3-4 মাস আগে ম্যাডামটা দেখা করে আসছিলাম ওনার দপ্তরে গিয়ে। তো উনি খুবই ইন্সপায়ার করেছে আমাদেরকে, আমরা যে এই সমস্ত অল্টারনেটিভ প্লাস্টিক নিয়ে এসেছি এবং এটাকে উনি উৎসাহ দিয়েছেন আমাদেরকে এবং কিছু স্যাম্পল উনি রেখে দিয়েছেন। আমার মনে হয় উনি বিভিন্ন ফোরামে গেলে এগুলো নিয়ে কথা বলেন উনি। তো এটা আমার জন্য একটা গর্বের বিষয় যে এগুলো নিয়ে এখন আমরা কথা বলছি বা আমাদের পরিবেশ এগুলো নিয়ে কথা বলছে সবখানে। আলটিমেটলি চেঞ্জ জার্নি শুরু হয়ে গেছে। মেবি নট টুডে, মেবি টুমরো এটা একটা চেঞ্জ আসবে অবশ্যই ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।
ইনশাআল্লাহ, থ্যাংক ইউ মনির ভাই। আসলে মেইনলি আমাদের শুধু সচেতন হলেই হচ্ছে না, আমাদের হচ্ছে সচেতন করাতে হবে, এরকম একটা কিছু নিতে হবে স্টেপ। কারণ অনেকেই হয়তো নিজে থেকে সচেতন হতে চায় না। যেমন কামাল ভাই বলল বিভিন্ন 5 স্টার হোটেল, এই ওনাদের যদি আমরা সচেতন করাই, মানে বাধ্য করি যে না আপনাদের এইসব প্রোডাক্ট ইউজ করতেই হবে, ওদের আলাদা একটা সাইট অবশ্যই এরকম পলিসি থাকতে হবে। বা এই যে যেমন সুপার শপ গুলোতে করা হয়েছে, তেমন যদি হোটেল 5 স্টার বা রেস্টুরেন্ট গুলো যেগুলো হচ্ছে 5 স্টার মানে, তো ওভারঅল সবকিছু যদি করানো হয় তাহলে আশা করা যায় যে অনেকটা কমে আসবে। আর আমাদের আইন আছে, এক্সিকিউট করতে হবে, সো এক্সিকিউটের ব্যবস্থাটাও খুব মানে ভালো মতো করতে হবে। আমরা নতুন তো বাংলাদেশে অনেক নেক্সট বেশি হচ্ছে আমি আশাবাদী। ইনশাআল্লাহ, অবশ্যই আমরা সবাই অনেক বেশি আশাবাদী নতুন বাংলাদেশে আমরা নতুন ভাবে গড়বো এটা নিয়ে। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে আমি কামাল ভাইয়ের কাছে যাব। মানে যেহেতু আপনি সেলসে আছেন, সেক্ষেত্রে আমি একটা জিনিস মানে একটা কোশ্চেন, যে আমরা অলরেডি আমরা বুঝতে পেরেছি আপনারা অল্টারনেটিভ প্রোডাক্ট নিয়ে কাজ করছেন। সো আপনাদের কাছে কোন কোন প্রোডাক্ট রয়েছে যা প্লাস্টিকের অল্টারনেটিভ হিসেবে জনগণের ব্যবহার করতে পারে? মানে মনিরুল ভাই বললো যে 28টা প্রোডাক্ট আছে, আপনি যদি আর একটু ভালো মতন আমাদের এক্সপ্লেন করেন যে আপনার কোন কোন প্রোডাক্ট সোফার বাজারজাতকরণ করেছেন এবং কি কি হচ্ছে বাজারজাতকরণ করার কথা ভাবছেন। ধন্যবাদ। আমাদের ইকো ভ্যালি বিডির যাত্রা থেকে শুরু করে এই পর্যন্ত আমরা মার্কেটে শুধুমাত্র দেখতে চেয়েছি যে অনুষ্ঠানে, পারিবারিক অনুষ্ঠানে, খোলামেলা অনুষ্ঠানে এবং পিকনিক স্পটগুলোতে, রেস্টুরেন্টে কোন কোন আইটেমগুলোকে ব্যবহার করে তারা সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করে তাদের খাবার পরিবেশনের ক্ষেত্রে। তো সেটাকে মাথায় রেখেই আমরা ঠিক প্লাস্টিকের মতোই, প্লাস্টিকের শেপেই আমরা প্রায় 18টা আইটেমের 25টা ডিজাইনকে আমরা আমাদের ইনহাউস প্রোডাকশন করছি, এবং আমাদের এই প্রোডাকশন ক্যাপাসিটি আগে যতটা ছিল তার 3 গুণ হয়ে আমরা পার মান্থ প্রায় 1 লক্ষ পিস প্রোডাকশনের আমাদের সক্ষমতায় এনেছি। আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। তো এটা হলো শুধুমাত্র সিঙ্গেল ইউজ প্লাস্টিক টেবল ওয়্যার, অর্থাৎ প্লাস্টিক বাটি, প্লাস্টিক চামচ, প্লাস্টিক প্লেট, অল প্লাস্টিক আইটেম যা সাধারণত খাবার পরিবেশনায় ব্যবহৃত হয়, তা আমরা তার অল্টারনেটিভ এনেছি সুপারি পাতার খোল থেকে তৈরি নেচার বেসড সলিউশন, যা একদম উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত কোনো পর্যায়ে প্লাস্টিক নেই, প্লাস্টিক মুক্ত। এরকম আল্লাহর রহমতের একটি প্রোডাক্ট সারা বিশ্বের 5টি দেশে আছে, তা বাংলাদেশ একটি। আমরা আশাবাদী বাংলাদেশ এই শিল্প যদি বিকাশ হয়, তাহলে বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ হবে যে জলবায়ু পরিবর্তনের আক্রান্ত দেশ, কিন্তু সে জলবায়ু পরিবর্তন থেকে বেরিয়ে আসার উত্তম বিকল্প, উত্তম হাতিয়ার তারাই প্রোভাইড করবে। আমরা সেই পরিচিতিটা লাভ করার জন্যই আমরা কাজ শুরু করে দিয়েছি। হয়তোবা আমাদের পথ ধরে আরো অনেক কোম্পানি আসবে এবং বাংলাদেশকে প্লাস্টিক মুক্ত করার ক্ষেত্রে এই প্রোডাক্ট উৎপাদনে আসবে। দ্বিতীয়ত, আমরা যেটা মেরিন পলিউশনের অত্যন্ত সহজলভ্য একটা জিনিস হচ্ছে স্ট্র। এটা নিয়ে আমরা গত 3 মাস ধরে কাজ করে আমরা 2টো প্রোডাক্টকে আমরা কিউতে রেখেছি। একটা প্রোডাক্ট অলরেডি আমরা বাজারজাত করেছি, সেটা হচ্ছে রাইস স্ট্র, যা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পানিতে মিশে যাবে। দ্বিতীয়ত হলো যদি মাটিতে ফেলে দেয় তাহলে শুকনো অবস্থায় 90 দিন এটা পোকামাকড়ের খাবার হবে এবং এটা পরিবেশের সাথে মিশে যাবে। তাহলে এটা হলো আমাদের দ্বিতীয় প্রোডাক্ট, রাইস স্ট্র। তৃতীয় প্রোডাক্ট আমরা যেটা আনছি তাহলে ব্যাম্বু ব্রাশ, যেটা মইনুল ভাই শুরুতেই বললেন যে এক একটা হোটেলে প্রতি মাসে প্রায় 30,000 করে ব্রাশ ইউজ হচ্ছে। তাহলে বাংলাদেশের যতগুলি আবাসিক হোটেল আছে, আমি গৃহ ব্যবহার অর্থাৎ পার্সোনাল ব্যবহারের ডেটাটা যদি নাই তুলে ধরি, আমরা কাজ করতে গিয়ে যেটা দেখলাম, আবাসিক হোটেলগুলোতে প্রতিটা রুমে 2টো করে যদি ব্রাশ দেয়, তাতে মাসে 15,000 থেকে 30,000 করে ব্রাশ লাগে। তাহলে সারা বাংলাদেশের সিনারিও কি? আমরা সেটাকে মাথায় রেখে আমরা একদম 100% বায়োডিগ্রেডেবল ন্যাচারাল বিস্ট্রল সহ আমরা ব্যাম্বু ব্রাশ নিয়ে এসেছি। আরেকটা যেটা ইউনিক প্রোডাক্ট তা হলো প্লাস্টিক চামচ, যা
ইভেন কি আমরা অনেক বড় বড় সুপার শপগুলাতে অথবা খুব দামি খাবার রেস্টুরেন্টে আমরা প্লাস্টিক চামচ ইউজ করছি, যা সম্পূর্ণ মানে 20 টাকা আমরা সরাসরি মুখে তুলে নিচ্ছি। এটার সলিউশনের ক্ষেত্রে আমরা বার্চ উডের স্পুন নিয়ে এসেছি। আমাদের কাছে 95 থেকে শুরু করে 110 140 160 উডেন ফর্ক, উডেন নাইফ, উডেন স্পুন আমরা বাজারজাত করেছি। আশা করছি অতি শীঘ্রই আমরা সুপারি পাতা দিয়েই এগুলো তৈরি করব, যা আমাদের এই মানে পণ্য প্রস্তুতিতে একটা নতুন মাত্রা যোগ করবে। আমরা আশা করছি আরো কিছু পণ্য, আমি এর আগেও বলেছি যে আমরা চেষ্টা করছি যে পার্সোনাল যে সকল কিটগুলো ব্যবহার করা হয়, রেজর, চিরুনি, তারপরে হচ্ছে হলো কটন বাড, ইভেন টাওয়ালস গুলা পর্যন্ত এখন বায়োডিগ্রেডেবল ব্যাম্বু থেকে তৈরি হচ্ছে। তারপর হচ্ছিল ব্যাম্বু থেকে আরো অনেক জিনিস তৈরি হচ্ছে দৈনন্দিন জীবনে, যেমন অফিস স্টেশনারি গুলো। তা আমরা এগুলোকেও বিপণন করার জন্য পদক্ষেপ নিয়েছি। আশা করছি 25-এর শেষ নাগাদ আমরা ওই ওয়ান স্টপ সলিউশনের দিকে ইকোভ্যালিবিডি বাংলাদেশের মধ্যে চেষ্টা করবে যে প্রতিদিনের সিঙ্গল ইউজ প্লাস্টিক সহ প্লাস্টিক গুলোকে দ্রুত অল্টারনেটিভ আনা যায় মানুষের হাতে হাতে, মানুষের টেবিলে, মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমাদের থিম একটাই যে হয়তো পণ্য দূষণ আমরা রক্ষা করতে পারবো না, কিন্তু আমরা যদি অল্প যতটুকু আমাদের সাধ্যে কুলায় অতটুকু যদি সেভ করতে পারি, পৃথিবীটা ততটুকুই সেভ হোক, অতটুকুই কার্বন ইমিশন থেকে পৃথিবী বাঁচুক এবং মানুষ ও পরিবেশ প্লাস্টিক দূষণ থেকে বাঁচুক। এটাই আমাদের উদ্দেশ্য। অসংখ্য ধন্যবাদ কামরুল ভাই আমাদের বলার জন্য, আপনাদের কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন। আর আমাদের যারা দর্শক আছেন তারা যদি এ সম্পর্কে আরো জানতে চান যে ইকোভ্যালি বিডি হচ্ছে আর কোন কোন প্রোডাক্ট বানাচ্ছে বা প্রোডাক্ট সম্পর্কে সবকিছু জানতে চান, সেক্ষেত্রে ইকোভ্যালি বিডির একটি ওয়েবসাইট রয়েছে ecovalibd.com। আপনারা হচ্ছে ওইখানে যে ভিজিট করতে পারেন এবং দেখতে পারেন কোন প্রোডাক্টের কোন প্রাইস এবং হচ্ছে আপনারা কিভাবে পারচেজ করতে পারবেন। আচ্ছা, এর সাথে রিলেভেন্ট একটা কোশ্চেন আসলে আমাদের লাইভ সেশনের কমেন্ট বক্সে এসেছে। আমি এই কোশ্চেনটা আপনাদের তিনজনের উপরই ছেড়ে দিব, যে চান অ্যান্সার করতে পারেন। সেক্ষেত্রে এই কোশ্চেনটা হচ্ছে যে আপনারা যে প্রোডাক্টগুলো বানাচ্ছেন সেই প্রোডাক্টগুলোর জন্য কি প্রাকৃতিক সম্পদ ধ্বংস হচ্ছে না? মানে আমরা ব্যাম্বু বা হচ্ছে মানে ব্যাম্বু ব্রাশ বা যে জিনিসগুলো বানাচ্ছি সেক্ষেত্রে প্রাকৃতিক সম্পদ কতটুকু নষ্ট হচ্ছে? এটাও তো ওয়ান কাইন্ড অফ হচ্ছে প্রকৃতিকে ধ্বংস করা, এইটাই বুঝাতে চাচ্ছেন হয়তো বা উনি। সো সেক্ষেত্রে এই ব্যাপারে যদি আপনারা কেউ কিছু একটু বলতেন। আমি বলবো কামাল ভাই। জি, হ্যাঁ, মনির ভাই আমরা বলেন। আপনি ওইটাই বলেন যে কিভাবে ধ্বংস হচ্ছে। জি বলেন, কামাল ভাই বলবেন। না, আমি শুরুটা করে দিতে চাই যে আপনি শেষটা করেন যে আমাদের মাদার প্রোডাক্ট যেটা আমরা সুপারি পাতার প্লেট যেটা তৈরি করছি, এইটা আমাদের প্রকৃতি ধ্বংস করা না, বরঞ্চ যে এইটা হচ্ছে হলো ন্যাচারাল ফল এন্ড নিব, প্রকৃতি থেকে অটোমেটিক্যালি এটা এই পাতাটা পড়ে যায়, ঝরে যায়, আমরা সেটাকে তুলে নিয়ে আসি। গ্রাম অঞ্চলে এটাকে শুধুমাত্র পোড়ানোর কাজেই, অর্থাৎ খাবার রান্না করার কাজে ব্যবহার করে, যার ফলে প্রচুর কার্বন ইমিশন হয়। বলা যায় যে ইকোভ্যালি ইজ সেভিং মানে হিউজ অ্যামাউন্ট অফ কার্বন এভরিওয়ার। 1 কেজি প্লাস্টিকে যদি 60 গ্রাম অর 0.7 কেজি যদি কার্বন ইমিশন হয়, তাহলে আমরা যদি প্রতি বছর 2 লাখ প্রোডাক্ট যদি তৈরি করে, তাহলে আমরা কি পরিমাণ কার্বন ইমিশনকে সেভ করছি 2 লাখ প্লাস্টিক প্লেট দিয়ে। তো এটা হলো আমাদের এই দিকের ব্যাপার। আমরা এই ক্ষেত্রে আমরা গাছ কাটি না, আমরা কিছুই করি না, আমরা শুধু প্রকৃতি থেকে ফলেন লিফটাকে এনে একদম ন্যাচারাল প্রসেসে মানুষের কাছে তুলে দিচ্ছি। বাকিগুলোর জন্য মইন ভাইকে বলছি। কামাল ভাই আসলে ঠিকই বলেছে, যেটা আমি শুরু করতে চেয়েছিলাম। আসলে ন্যাচারাল ফল, যেমন শীতকালে পাতা ঝরে পড়ে যায়, আপনারা দেখেন, এটা কিন্তু কেউ পাতা গাছ থেকে ছিঁড়ে নেয় না, শীতকালে পাতা পড়ে যায়। বা এটা ন্যাচারাল ফল, এটা হচ্ছে আল্লাহ তাআলা এটা একটা সিস্টেম করে দিয়েছে আসলে। হ্যাঁ, তো সুপারি পাতার যে বিষয়টা বললো, এটা কিন্তু একটা, আমি বলেছি, একটা গাছ থেকে বছরে যখন গাছে মুকুল আসে, বেসিক্যালি যখন সুপারি ধরার জন্য মুকুল হয়, তখন পাতাগুলো একটা পর একটা অটোমেটিক পড়ে যায় আর কি। তো
এটা আসলে পড়ে থাকে, ওয়েস্টেজ হয়, যেটা জ্বালানি কাজে ইউজ করে। অনেকে গ্রাম অঞ্চলে আসলে বেড়া দেওয়ার জন্য, ঘরে ফেন্সিং করার জন্য ইউজ করে। সো বাদ বাকিটা বেসিক্যালি নষ্ট হয়ে যায় মাটিতে থেকে, ওইটা আমরা বেসিক্যালি ইউজ করছি আর কি, ন্যাচারাল ফল। এটা পরিবেশ ধ্বংস করে না, কোনো গাছ কেটেও না। আর আমি আপনাকে যেটা বললাম, কাগজের কাপ, কাগজের প্লেট আমরা কিন্তু যাইনি। আমরা চাইলে কাগজের প্লেট বানাতে পারতাম, আমরা চাইলে কাগজের কাপ বানাতে পারতাম, বিকজ কাগজ আসে গাছ কেটে। আমরা কিন্তু গাছ কাটার দিকে যাইনি, আমরা গিয়েছি ন্যাচারাল ফল যেটা হয়, আল্লাহ তাআলা যেটা অটোমেটিক ঝরে পড়ে, যেটাকে ওয়েস্ট আমরা করি, ওয়েস্ট রিসাইকেল বেসিক্যালি। যেটা ওয়েস্ট হচ্ছে ওটাকে রিসাইকেল করছি আমরা। সো আমি মনে বোঝাতে পেরেছি যে আমরা কোনো ধ্বংস করি না কোনো কিছু। আচ্ছা, আমি একটু মইনুল ভাইয়ের সাথে অ্যাড করি, জি মইনুল ভাই যদি শেষ হয়ে থাকে। হ্যাঁ, জি জি বলুন। আমরা আসলে একটা হচ্ছে যে ফলেন এরিকা লিভ, যেটা এটাকে আমরা ব্যবহার করি। সেকেন্ড হচ্ছে আমাদের কনসেপচুয়ালি একটু আমাদেরকে বুঝতে হবে আসলে আমরা কি চাচ্ছি। আমরা যেই প্লেটটা ব্যবহার করতেছি, যেই পাতাটাকে, একটা এরিকা লিফকে আমরা যখন প্লেট প্রসেস করি, এখানে কিছু ওয়েস্টেজ তৈরি হয়। আমরা আসলে ওই ওয়েস্টেজটা থেকে, আমি কিন্তু প্রথমে আমার কথায় বলছিলাম যে আমাদের একটা গবেষণা সেল আছে, আমরা চেষ্টা করতেছি আরো কিছু নতুন ডেভেলপমেন্টে আনার জন্য। আমাদের যে ওয়েস্টেজ তৈরি হয় সেই ওয়েস্টেজটা থেকে আমরা ফার্টিলাইজার তৈরি করার একটা প্রসেসের মধ্যে আছি। ওই ওয়েস্টেজটা থেকেও যেন আমরা একটা ফার্টিলাইজার তৈরি করে আমরা ন্যাচারাল যে কেমিক্যাল বেস যে ফার্টিলাইজারটা আমরা সয়েলে ব্যবহার করি, সেটা থেকে যেন অর্গানিক একটা ফার্টিলাইজার আমরা ডেভেলপ করতে পারি, সেটাতে চেষ্টা করতেছি। আচ্ছা, সেকেন্ড জিনিস হলো, আমরা দুজনেই ইঞ্জিনিয়ার, আমি এবং মইনুল ভাই, এবং স্পেশালি আমার এক্সপার্টাইজ হলো পাওয়ার সেক্টরে, আমি পাওয়ার সেক্টর নিয়ে কাজ করি। আমরা চেষ্টা করতেছি ইকোভ্যালিবিটি ইন্টারন্যাশনালকে ইন্টারন্যাশনালি একটা স্পেশাল একটা কোম্পানি করার জন্য, যেটাকে ওয়ার্ল্ড রিকগনাইজ করবে ইনশাল্লাহ একদিন। আমরা আমাদের যে বিদ্যুৎ তৈরি করি, এখানেও কিন্তু ফসিল ফুয়েল বার্ন করে আমরা বিদ্যুৎ তৈরি করতেছি। সেই বিদ্যুৎটাকে আমরা ইকোভ্যালিবিটি ব্যবহার করতেছি। এইখানে আমাদের কনসার্নের জায়গাটা, এখানে আমরা যেটা করতেছি সেটা হলো, আমরা এখানে সোলার পাওয়ার ইউজ করে ন্যাচারাল যে রিনিউয়েবল এনার্জিটাকে আমরা ব্যবহার করতেছি আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য। সো আমরা এটা একটা কাজ করতেছি। সেকেন্ড হলো, আমাদের প্ল্যানিং এ আছে আমরা উইন্ড পাওয়ারকে, অর্থাৎ আমাদের যে বাতাস আছে, এই উইন্ড পাওয়ারটাকে ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করে সেটাকেও আমাদের প্রোডাক্ট তৈরি করার জন্য। অর্থাৎ যত রকমের প্রসেস আছে, এনার্জি বলেন, আপনি প্রোডাক্ট ডেভেলপমেন্ট বলেন, ন্যাচারাল জায়গা থেকে তৈরি করা, যেটা আমাদের একজন সম্মানিত অডিয়েন্সের যে কোশ্চেনটা, যে আপনারা পরিবেশ ধ্বংস করতেছেন কিনা, আমরা ইন অল রেসপেক্টে পরিবেশকে সেভ করার জন্য আমাদের ছোট আইডিয়াতে যত রকমের প্রসেস আছে, আমরা আসলে সমস্ত প্রসেস গুলাকেই ব্যবহার করার চেষ্টা করতেছি। হ্যাঁ, হয়তো হতে পারে যে দুই একটা জায়গায় আমরা ন্যাচারাল বা আমরা এই ধরনের কোনো প্রোডাক্ট তৈরি করার জন্য কোনো একটা গাছকে ব্যবহার করতেছি, সেখানেও কিন্তু আমাদের কনসার্নের জায়গাটা যে আমরা ম্যাসিভ ড্যামেজকে রক্ষা করার জন্য হয়তো ছোটখাটো কিছু ড্যামেজ হচ্ছে, যেটাকে আমি ডিফেন্স করতে চাই না, বাট আমাদের কাছে মনে হচ্ছে সো ফার দিস ইজ দ্য বেস্ট অল্টারনেট। থ্যাংক ইউ। আরো একটা আমি অ্যাড করি, দেখেন আমাদের কিন্তু এই প্রসেসের মধ্যে প্রচুর আমাদের পানি দরকার হয় আর কি, ওয়াশিং এর জন্য। সো আমরা কিন্তু প্রসেস করছি হচ্ছে গিয়ে রেইন ওয়াটার হারভেস্টিং। অর্থাৎ আমাদের যে বর্ষাকালে যে প্রচুর পরিমাণে পানি যে বৃষ্টি হয়, তো ওইটা আমরা হারভেস্টিং করে ইউজ করার করছি আর কি, করার ব্যবস্থা করছি আমরা। তার মানে আমরা এদিক দিয়ে কিন্তু পরিবেশকে রক্ষা করছি, বেসিক্যালি পরিবেশকে ধ্বংস করছি না। এটা আমি ট্যাগ করার ছিল আর কি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের তিনজনকে এত ভালো মতো উত্তরটা দেওয়ার জন্য। আশা করছি আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন। আসলে তারা প্রকৃতি তাদের যা দিচ্ছে সেটার থেকে একটা অল্টারনেটিভ বানানোর চেষ্টা করছে, প্রকৃতি ধ্বংস করে না। আচ্ছা, আমরা কিছু লাইভ সেশনের যেহেতু অনেক বেশ কিছু কোশ্চেন এসেছে, আমরা ওইগুলোতে তারপরে যেটা হচ্ছে, আপনারা প্লাস্টিকের অল্টারনেটিভ যে পণ্যগুলো বাজারে এনেছেন, সেগুলো মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পাচ্ছেন? আই থিঙ্ক কামাল ভাই এটার অ্যান্সারটা খুব ভালো মতো দিতে পারবেন, কতটুকু গ্রহণযোগ্যতা পাচ্ছে। কামাল ভাই আপনি মিউট করেন, আনমিউট করুন। ধন্যবাদ। আমরা মার্কেট সার্ভে করতে গিয়ে স্টিল নাও আমরা এই
চতুর্থ আমরা পঞ্চম বর্ষে ইকোভ্যালি চলছে। আমরা যেটা পেয়েছি এখানে দুই ধরনের ফিডব্যাক পেয়েছি। এক ধরনের ফিডব্যাক হচ্ছিল যে তারা খুবই প্রশংসনীয় এবং স্ব উদ্যোগে তারা একটু প্রাইস বেশি হলেও তারা নিয়মিত ইউজ করছেন। একটা প্রতিষ্ঠানের কথা না বললেই নয়, ঢাকার বিখ্যাত মিঠাইওয়ালা আমাদের যাত্রার শুরু থেকে এই পর্যন্ত তারা প্লাস্টিক প্লেট পরিহার করে এখন পর্যন্ত তারা মিষ্টি বিতরণ করছে, তারা মিষ্টিটা কাস্টমারকে সার্ভ করছে এই আমাদের সুপারি পাতার প্লেটে। একইভাবে আমাদের কক্সবাজারের কোরাল স্টেশন, অ্যাঙ্কর রিসোর্ট, এরা আমাদের প্রোডাক্টগুলো ইউজ করছে। তাহলে আমরা যেটা দেখছি যে বাজারে দামের বেলায় মধ্যবিত্ত যে মার্কেটগুলা সেই মার্কেটগুলোতে তারা হয়তো কম্পেয়ার করে একটু প্লাস্টিকের সাথে, কিন্তু উচ্চবিত্তদের ক্ষেত্রে এটা খুব বেশি এটা ম্যাটার করে না, কিন্তু তাদের কাছে পৌঁছায় নাই, অনেকে জানে না, আরও জানা বা সচেতন করা প্রয়োজন। একটু যদি কম্পেয়ার করি, আমরা রিসেন্টলি যেই সুপার মলগুলোতে ভিজিট করে দেখলাম প্লাস্টিকের প্লেটের দাম আমাদের প্লেটের চেয়ে বেশি। আমাদের আসার জায়গাটা এটা, আমরা ওই জায়গাটাতে যদি আরো প্রেজেন্টেশন করতে পারি। একটা একটা 10 ইঞ্চি প্লেটের দাম আমাদের কাছে সর্বোচ্চ 10 থেকে 11 টাকা, কিন্তু আমরা দেখলাম একটা 10 ইঞ্চি প্লাস্টিক প্লেট 14 টাকা উইথ ভ্যাট। তাহলে সেটা অনেক অ্যাফোর্ডেবল তারা আছে এবং তারা ওই অ্যাফোর্ডেবিলিটি দিয়ে তারা প্লাস্টিক কনজিউম করছে। তো আমরা চাইছি যে উই উইল নট কনজিউম এনভায়রনমেন্ট, উই উইল কনজিউম ইন এনভায়রনমেন্ট। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনার যে কোশ্চেনটা যে আসলে মানুষ কতটা ফিডব্যাক দিচ্ছে, প্রতিদিনই আমাদের কাছে নক আসছে যে প্রাইস একটু হাই হলেও প্রাইস আমরা আস্তে আস্তে প্লাস্টিক পরিহার করছি, এটা ম্যাসিভ আকার আসতে সময় লাগে। আচ্ছা, আমি এখানে একটু অ্যাড করি কামাল ভাইয়ের সাথে। যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটটা আমি লুক আফটার করি, আমরা আসলে হিউজ পরিমাণে এক্সপোর্টের কমিউনিকেশন করতেছি এবং রেসপন্স পাচ্ছি। আমাদের খুব পরিচিত পেজ না বা আমরা খুব পরিচিত কোম্পানিও না, খুব ছোট করে শুরু করেছি এবং আস্তে আস্তে আমরা বড় করার চেষ্টা করতেছি। মিন টাইম আমরা আসলে ফ্যাক্টরি সেট আপ রেডি করার আগেই এত পরিমাণ কমিউনিকেশন রিসিভ করতেছি যে আমাদের কিছু বায়ার আমাদেরকে ফুল প্রোডাকশন বুক করার জন্য কমিউনিকেশন করছে যে দিস ইজ নট গসিপ। অ্যাকচুয়ালি আমরা প্ল্যানিং করতেছি যে আমরা আসলে সাপ্লাই চেইনটাকে, যেটা মইনুল ভাই ওনার কথা আগেই বলেছিল, যে সাপ্লাই চেইন এস্টাবলিশড করার আগ পর্যন্ত আমরা এই ধরনের ইফেক্টিভ কমিউনিকেশন গুলোতে যাচ্ছি না। অর্থাৎ যেটা যে সম্মানিত অডিয়েন্সের যে কোশ্চেন যে আসলে কি পরিমাণ রেসপন্স পাচ্ছি বা কি পরিমাণ গ্রহণযোগ্যতা পাচ্ছে, আমি বলবো যে ইটস হিউজ ফর ইন্টারন্যাশনাল মার্কেট। সো আমরা বিশ্বাস করি, স্বপ্ন দেখি এইটা আমাদের দেশে ফরেন রেমিটেন্স আনার জন্য বা আমাদের ফরেন কারেন্সি বাংলাদেশে, ইট উইল বি বিগ সেক্টর ইনশাল্লাহ। একদিন হয়তো ইকোভ্যালিবিডি সেটা স্টার্ট করছে, অন্য কেউ এটাকে আরো বড় আকারে নিয়ে যেতে পারে বা ইকোভ্যালিবিডি ইন্টারন্যাশনালও নিয়ে যাবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আশা করছি সাদে ইসলাম ইমাপু আপনি আপনার অ্যান্সারটি পেয়ে গিয়েছেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনাদের পণ্য তৈরি করার সময় কতটুকু ইকো ফ্রেন্ডলি প্রসেস মেনটেন করা হচ্ছে, ছোট্ট করে বলবেন। আশা করছি অলরেডি আমরা 1 ঘন্টার বেশি লাইভ সেশনটি কন্টিনিউ করছি, আপনার একটু ছোট্ট করে একজন যদি উত্তর দেন। আমাদের এই কোশ্চেনটা আমার মনে হয় আমাদের ডিসকাশনের মধ্যে চলে আসছে। মইনুল ভাই এই কথাটা বলছেন যে আমরা আমি তো সামারি করে বলে দিই আমিন ভাই, জি জি ইকো প্রসেস আমরা কিভাবে করছি আর কি। হ্যাঁ, আমি প্রথমে বলেছি যে যেহেতু এই প্রোডাক্টটা মানুষ খাদ্যবস্তুর সংস্পর্শে আসবে, খাওয়ার প্লেট হিসেবে ইউজ করবে, তার মানে এটার হাইজিন এনশিওর করা খুবই ইম্পর্টেন্ট, প্রোডাক্ট হাইজিন কিনা। সো আলটিমেটলি আমরা এনশিওর করতে পারি ইকোভ্যালিবিডি থেকে আমাদের যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান যেটা আমরা করেছি, এটা ফুললি হচ্ছে একটা জিএমপি কমপ্লায়েন্স একটা ফ্যাক্টরি। এখানে আপনার ম্যাটেরিয়াল অ্যাক্সেস থেকে শুরু করে ম্যান অ্যাক্সেস ফুলি কন্ট্রোল করা এখানে, এবং এখানে কন্টামিনেশনের চান্স বলা যায় মোস্টলি 0%, বিকজ আমাদের ফুল অটোমেটেড ওয়াশিং প্রসেস, এবং আমাদের যারা ভিতরে কাজ করে তারা ফুললি ড্রেসড আপ উইথ মাস্ক, উইথ ক্যাপস অ্যান্ড উইথ দ্য ড্রেস থাকে। এবং আমাদের ফাইনালি যে প্রোডাক্টটা আমাদের আসে এটা ইউভি ট্রিটমেন্ট করা, তার মানে এখানে কোনো মাইক্রোবিয়াল কন্টামিনেশনের কোনো চান্স নেই আর কি, ফুললি প্রোটেক্ট করা। এবং ইকো প্রসেসের কথা যেটা অলরেডি বলে ফেলছি, আমরা সোলার নিয়ে কাজ করছি,
আমাদের বায়ুবিদ্যুৎ নিয়ে আমরা কাজ করছি, আমরা এই যে রেন ওয়াটার হারভেস্টিং আমরা করছি, এবং আমরা আমাদের পুরো ফ্যাক্টরিতে আমরা এলইডি লাইট ইউজ করছি যার পাওয়ার কনজাম্পশন খুবই কম। হ্যাঁ, এবং আমরা হাই এফিসিয়েন্সি মোটর ইউজ করছি যার পাওয়ার কনজাম্পশন খুবই কম, এবং আমাদের ফুল ফ্যাক্টরিটা আমরা এভাবে ডিজাইন করছি যাতে আপনার ন্যাচারাল লাইটিং থাকে, ডে লাইট। আমরা ফুল ডে লাইট ইউজ করি, আমাদের দিনের বেলা কিন্তু কোনো লাইট জ্বালাতে হয় না ফ্যাক্টরির মধ্যে, বিকজ আমরা ডিজাইন এমনভাবে করেছি যাতে ন্যাচারাল লাইটিংটা আমাদের প্রোডাকশন ফ্লোরে আসে এবং লাইটিং ছাড়াই প্রোডাকশন আমরা করতে পারি। তার মানে উই ট্রাই টু সেভ দ্য এনভায়রনমেন্ট, উই ট্রাই টু মেক দ্য ইকো প্রসেস সো দ্যাট আমাদের প্রোডাক্টটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল হয়, বিকজ ইন্টারন্যাশনাল বায়ার যারা আছে দে ওয়ান্ট টু সি দিস। এবং আমরা অলসো আমাদের এমপ্লয়ি যারা আছে তাদের হেলথ কনসিয়াস, আমরা তাদের তাদের যে পেমেন্টস, তাদের যে ফ্যাসিলিটিস, উই হ্যাভ এনশিওর অল দ্য থিংস। সো আমি সামারিতে এটা বলে দিলাম আপনাকে। আই থিঙ্ক ইউ গেট দ্য আনসার। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আপনি আপনার উত্তরটি পেয়ে গিয়েছেন। অবশ্যই আমাদের হেলথের যে ব্যাপারটা আছে সেটাও মেনটেন করা হচ্ছে, এটা অবশ্যই অনেক বড় একটা জিনিস। আচ্ছা, এরপর একজন কোশ্চেন করেছে, আই থিঙ্ক আমাদের অনেকটাই চলে এসেছে এই কোশ্চেন অ্যান্সার। এরপর আমি আপনাদের জন্য একটু বলছি, যদি কেউ কিছু অ্যাড করতে চান করতে পারেন ছোট করে। ফারিয়া জাহান আপু বলেছেন, মানুষ কি আপনাদের প্রোডাক্টের দামে খুশি? আই থিঙ্ক কামাল ভাই কিছুটা অ্যান্সার করেছেন এই ব্যাপারটাতে। জি, এই আলোচনাগুলো অলরেডি আমাদের ডিসকাশন থেকে আসছে। জি জি, তো আই থিঙ্ক আমরা আরেকটা কোশ্চেনে যাই। আরেকটা কোশ্চেন আসছে, আবারও সাদি ইসলাম মিমাপু বলেছেন যে আপনাদের পণ্য বাজারে আসার পর বাংলাদেশের প্লাস্টিক পলিউশন রোধ করছে বা করতে পারবে কিনা এই জিনিসটা। আই থিঙ্ক আমরা অল্টারনেটিভ নিয়ে কথা বলছি, এই কোশ্চেনের অ্যান্সারটা অনেকটাই চলে এসেছে যে কিভাবে অল্টারনেটিভ হিসেবে, প্লাস্টিকের অল্টারনেটিভ হিসেবে আমাদের হচ্ছে প্লাস্টিক পলিউশনটা রিডিউস করতে পারে। আই থিঙ্ক এটাও আমরা হচ্ছে স্কিপ করে আরেকটা কোশ্চেন যেতে পারি, কি বলেন? একটা কথা বলা যায়, total pollution in every sector never possible, but we can take some steps so that we can reduce the amount of pollution. This is the actually ultimate goal. সম্পূর্ণ পলিউশন কোন সেক্টরে, এমনকি মাইন্ড পলিউশন হচ্ছে বাংলাদেশে, সারা ওয়ার্ল্ডে, আমরা আসলে কোনোভাবেই আমরা এটা পলিউশনটা রোধ করতে পারবো না। তবে আমরা পদক্ষেপ নিচ্ছি যে অন্তত পক্ষে আমরা পৃথিবীকে কতটুকু সেট করতে পারি। প্রকৃতির জন্য ভালোবাসা এটাই। হ্যাঁ, ভালোবেসে আমি প্রকৃতিকে ধ্বংস করছি না, আমি প্রকৃতিকে সেভ করার জন্য আমি বছরে কতগুলি সিঙ্গেল ইউজ প্লাস্টিক থেকে প্রকৃতিকে বাঁচাচ্ছি। এটাই ইকো ভ্যালিবিটির উদ্দেশ্য। আমরা এই ধারণাটাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। আশা করছি অদূর ভবিষ্যতে যখন কনসেনসাস বিল্ড আপ হবে, এই পলিউশন রোধের পরিমাণটা আরো বেড়ে যাবে। দেখেন, প্রতিদিন ঢাকাতে পার ডে 564 মেট্রিক টন প্লাস্টিক জেনারেট হচ্ছে প্রতিদিন। Is it not so easy to eliminate all the things very quickly? 564 মেট্রিক টন পার ডে। হ্যাঁ, সো এটা সময় লাগবে এবং সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা যাত্রা শুরু করেছি, অনেকে শুরু করেছে যাত্রা অলরেডি, বাট এটাতে ম্যাসিভ আকারে কাজ করতে হবে। তাইলে আপনার 564 মেট্রিক টন এটা কমে যাবে ইনশাআল্লাহ ইন ফিউচারে। ধন্যবাদ। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, এবং থ্যাংক ইউ সো মাচ আপু কোশ্চেনটি করার জন্য। আরেকটি ইন্টারেস্টিং কোশ্চেন এসেছে, আই থিঙ্ক এটা ছোট করে অ্যান্সার আপনারা দিবেন। সেটা হচ্ছে, সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারে কমানোই কি আপনাদের মূল লক্ষ্য, নাকি আপনারা সব ধরনের প্লাস্টিকের অল্টারনেটিভ খুঁজছেন? এটার আনসার তো আমরা এতক্ষণের সামারি যে আমরা শুধুমাত্র একটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে কাজ করছি না। টোটাল সিঙ্গেল ইউজ প্লাস্টিকের যা অল্টারনেটিভ দরকার, সেটা দেশি হোক বিদেশি হোক, বা আমাদের এক প্রোডাক্ট থেকে আরেক প্রোডাক্টে সুইচিং করা হোক। যেমন আমরা একটা অলরেডি ধরেন আমরা একটা প্রজেক্ট হাতে নিচ্ছি যে এই সুপারি পাতার প্লেটের আমরা ওয়েস্টেজটাকে পাউডার করে আমরা ডিমের ট্রেটা তৈরি করতে পারি কিনা, যা এখন সুপার মল এবং বাজারে প্লাস্টিক ট্রেতে নিয়ে আসছে। তো এটার জন্য একটু সময় প্রয়োজন। ইনশাল্লাহ আমরা এরকম অনেক ইনোভেটিভ, যেটা আমিন ভাই আপনাদেরকে আগেও বলেছেন, যে আমরা প্রতিনিয়ত সার্চ করছি কতটা অল্টারনেটিভ আনা যায়, পৃথিবীকে কতটা প্লাস্টিক মুক্ত করা যায়। আমি একটা লাইভ এক্সাম্পল দেই। এই বছর যেটা ঘটেছে, আসলে প্রতি বছর আপনারা খেজুরের গুড় খান সবাই, উত্তরবঙ্গতে খেজুরের গুড় সবার বাসায় আসে, এবং এই খেজুরের গুড়টা আসে হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল বক্সে আসে। অ্যালুমিনিয়াম ফয়েল একটা বক্সের মধ্যে করে
ডিস্ট্রিবিউট হয়, প্লাস্টিকেও আসে, প্লাস্টিকেও আসে, হ্যাঁ, খেজুরের গুড়টা আসে। এই নাটোর, উত্তরবঙ্গ থেকে প্রচুর হয় আর কি ওইদিকে, হ্যাঁ, দিনাজপুর। আলহামদুলিল্লাহ এবার আমরা প্রায় 10,000 বক্স দিয়েছি, এরিকা বক্স দিয়েছি, যার মাধ্যমে খেজুরের গুড়টা এবার প্রথমবার ইনোভেটিভ ভাবে এরিকার বক্সে করে আসছে, মানে সুপারি পাতার খোলের বক্সে করে আসছে। এটা একটা শান্তির বিষয়। দেখেন 10,000 আমরা প্লাস্টিক অ্যালুমিনিয়াম ফয়েল রিপ্লেস করে দিয়েছি অলরেডি ইনোভেটিভ সলিউশনের মাধ্যমে, এই এরিকা ফুড বক্সের মাধ্যমে। তো যে কোশ্চেন উনি করেছেন, আমরা আসলে ইনোভেটিভ ভাবে সলিউশন দিয়ে আমরা সব সেক্টরে যাই প্লাস্টিকের রিপ্লেস করতে পারবো। এটা আমাদের ধন্যবাদ। আমার একটা রিকোয়েস্ট রইল, এই যে কোশ্চেন যারা করতেছেন দে আর ডেফিনেটলি দে আর কনসার্নড অ্যাবাউট দ্য প্লাস্টিক। আমরা বলবো যে আপনারা আমাদের সাথে থাকেন, আমাদেরকে সাপোর্ট করেন, আমাদেরকে পরামর্শ থাকেন। যদি আপনাদের কোনো অ্যাডভাইস থাকে যে এই ওয়েতে এই প্রোডাক্টটাকে তৈরি করা সম্ভব বা এই প্লাস্টিকটাকে এইভাবে রিপ্লেস করা সম্ভব, আমরা আমাদের সাধ্যের মধ্যে যথাসাধ্য চেষ্টা করব আপনাদের অ্যাডভাইস গুলাকে রিসিভ করার জন্য। আমাদের ওয়েবসাইট ভিজিট করেন, আমাদের ফেসবুক পেজ ভিজিট করেন, আমাদেরকে সাজেশন দেন, আমাদেরকে উৎসাহ দেন। অসংখ্য ধন্যবাদ। আসলে ইকোভ্যালি বিডি শুধুমাত্র সিঙ্গেল ইউজ প্লাস্টিক না, অল্টারনেটিভ আরো খুঁজছে যেটা হচ্ছে প্লাস্টিকরা রিপ্লেস করতে পারবে। সো অসংখ্য ধন্যবাদ শীতল আপু আপনার কোশ্চেনটা করার জন্য। এর মাধ্যমে বোঝা গেল যে ইকোভ্যালি বিডি আরো প্রোডাক্ট নিয়ে যে কাজ করছে এবং কি কি প্রোডাক্ট নিয়ে। আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে প্রোডাক্ট তৈরির সোর্স কি অ্যাভেলেবল কিনা আপনাদের, এটা হচ্ছে কোশ্চেন করেছেন জিন্তি আপু। এটা আমি অলরেডি বলেছি, এটা সাপ্লাই এটা সোর্সটার যেটা বলছে আমার মনে হয় উনি বোঝাতে চেয়েছেন র ম্যাটেরিয়ালস এর কথা সম্ভব। হ্যাঁ, এটার ব্যাপারে আমার স্টাডিতে এতটুকু বলি, সারা বিশ্বের মধ্যে 5টা দেশে হচ্ছে হলো এই সুপারি পাতার গাছ আছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম, এবং বাংলাদেশের 5টা জোন আছে যেখান থেকে প্রচুর পরিমাণে সুপারি রপ্তানি হয়। আমার জানা মতে শুধু কক্সবাজার বেল্টেই কৃষি অধিদপ্তরের মতে 1,40,00,000 গাছ আছে, যাতে প্রতি সিজনে যদি 5টা করে পাতা ঝরে তাহলে প্রায় 7 কোটি পাতা, আর 7 কোটি পাতা থেকে যদি আমি একটা করে প্লেট তৈরি করি তাহলে 7 কোটি সিঙ্গেল ইউজ প্লাস্টিক প্লেট রিপ্লেস করা সম্ভব। আমাদের উৎপাদন সক্ষমতা যেদিন আমরা 7 কোটিতে নিতে পারবো শুধু কক্সবাজার জোন থেকে, তাহলে এটা যদি সারা বাংলাদেশ হয় তাহলে আমার ভোলা জেলা, আমার জন্মভূমি ভোলা জেলা 100 কিলোমিটার লম্বা একটি এলাকায় কমপক্ষে 1.5 থেকে 2 কোটি গাছ আছে। আর সেখান থেকে যদি বছরে 10 কোটি আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিককে করতে পারি তাহলে পুরো বাংলাদেশের সিনারিওতে যদি চেঞ্জ করি তাহলে আমাদের সিঙ্গেল ইউজ প্লাস্টিক কতটা রিপ্লেসমেন্ট হয় তার একটি উদাহরণ তুলে ধরলাম। আশা করছি যিনি এই প্রশ্নটা করেছেন যে প্রোডাক্ট সোর্স অর্থাৎ র ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল, প্রয়োজন হচ্ছে ভিশনারি উদ্যোক্তা আর হচ্ছে হলো নীতি নির্ধারণের পর্যায়ের কিছু আইন প্রণয়ন এবং সেই সাথে সরকারি সাপোর্ট, যাতে উদ্যোক্তারা কি হতে পারে, টিকে থাকতে পারে, এই শিল্পকে প্রসার ঘটাতে পারে। অসংখ্য ধন্যবাদ কামাল ভাই, আশা করছি আপনি আপনার অ্যান্সারটি পেয়ে গিয়েছেন। আমাদের সোর্স বাংলাদেশেই রয়েছে, সো আমরা খুব সহজেই আমাদের র ম্যাটেরিয়ালস গুলো যেগুলো আছে ইকোভ্যালি বিডি র ম্যাটেরিয়ালস গুলো কালেক্ট করতে পারছে। আচ্ছা, এরপর কোনো কোশ্চেন না, একটা শর্ট অ্যাপ্রিসিয়েশনও বলতে পারি। নাসরিন আপু করেছেন, কেমিক্যালস ইউজড ইন প্লাস্টিক ম্যাটেরিয়ালস নট অনলি কজ environmental pollution but also important risk factor for cancer. So we should avoid plastic and appreciate all the use of eco-friendly product. আপু আমাদের একটা অ্যাপ্রিসিয়েশন দিয়েছেন যে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট নিয়ে। থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, এবার আমি আসবো একটু মনুর ভাইয়ের কাছে, একদমই লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি প্রায়। সেটা হচ্ছে, আমরা তো অনেক কথা শুনলাম ইকোভ্যালি বিডি অল্টারনেটিভ নিয়ে কাজ করছে, কিভাবে কাজ করছে, মানে ওভারঅল অনেক কিছু শুনতে পেরেছি, অনেক কিছু এসেছে। কিন্তু আমার এই কোশ্চেনটা হচ্ছে যে এই সকল অল্টারনেটিভ প্রোডাক্ট নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? অনেক কিছু ছোট ছোট করে এসেছে, বাট একদম সারসংক্ষেপ যদি বলেন যে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি?
আমাদের আসলে ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলেন তাহলে আমরা আসলে যে আপনাকে বললাম এই যে হিউজ পরিমাণ প্লাস্টিক যে বাংলাদেশে কনজাম্পশন হচ্ছে, তো আমরা আসলে এই যাত্রার পাইনিয়ার হতে চাই, মানে আমরা এটা অগ্রদূত হতে চাই, মানে আমরা হতে চাই হচ্ছে গিয়ে বাংলাদেশে এই যাত্রার শুরুর দিকে আমরা একজন হতে চাই, যে যাত্রার মাধ্যমে আমরা আসলে আপনার যে আজকে যে টপিকস পরিবেশের স্বাধীনতা দিতে চাই, আমরা আসলে পরিবেশকে স্বাধীন করতে চাই এবং যে মানুষের যে এই ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টটাকে মানুষের খুব দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। এখন যেভাবে প্লাস্টিক মানুষের খুব কাছাকাছি চলে আসছে, মানুষ খুবই সহজলভ্যভাবে পাচ্ছে, অ্যাভেলেবিলিটি বা প্রাইস সব দিকে যে মানুষের কাছে খুব সহজলভ্য, আমরা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টগুলোকে চাই মানুষের কাছে তার চেয়েও বেশি সহজলভ্য করা, যাতে মানুষ সেলফ মোটিভেট হয়ে প্লাস্টিককে অটোমেটিক্যালি বর্জন করে। কারণ দেখেন, সেলফ মোটিভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানুষকে প্রেশার দিয়ে, ফোর্স দিয়ে অনেক কিছু করা যায় না বা করতে সময় লাগে, কিন্তু আপনি যখন এই প্রোডাক্টটাকে অ্যাভেলেবেল করবেন, প্রাইস পয়েন্ট অফ ভিউ অ্যান্ড দ্য অ্যাভেলেবিলিটি অ্যান্ড সব দিক থেকে, তাহলে মানুষ কি করবে, এই প্রোডাক্টগুলোকে খুব সহজে পাবে। তো মানুষের কে সহজলভ্য করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য প্রথমত। সেকেন্ডলি হচ্ছে কি, দেখেন আমরা তো এখন মোস্টলি কিছু প্রোডাক্ট আমাদের আমরা এখানে তৈরি হচ্ছে। আমি চাই যে ওয়ার্ল্ডের যত সিঙ্গেল ইউজ প্লাস্টিকের রিপ্লেসমেন্ট আছে সবকিছু ম্যানুফ্যাকচার আমরা বাংলাদেশেই করব, প্রত্যেকটা প্রোডাক্টের। সো একটা বড় ম্যানুফ্যাকচার হাব তৈরি করা, বিকজ সহজলভ্য যদি আমি করতে চাই তাহলে আমার বাংলাদেশে করতে হবে। বিকজ দেখেন, বাংলাদেশে এত গার্মেন্টসের কেন, বাংলাদেশ ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট গার্মেন্টস এক্সপোর্টার কেন? বিকজ বাংলাদেশের মানুষগুলো ওইভাবে ইনস্ট্রুমেন্টাল প্রোডাকশন করার জন্য, এবং বাংলাদেশে যেহেতু আমাদের ইকোনমি অন্য দেশের চেয়ে অনেক ডাউনে আছে, এখানে লেবার থেকে, এখানে এমপ্লয়ি থেকে শুরু করে ইউটিলিটি সবই মোটামুটি রিজনেবল প্রাইসে পাওয়া যায়। যার কারণে আমি যদি লোকালি প্রোডাকশন করি তাহলে এই প্রোডাক্টের প্রাইস অ্যাভেলেবিলিটি অনেক বেড়ে যাবে। সো আমাদের প্ল্যান হচ্ছে বাংলাদেশে এমন একটা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি করা যেটা খুবই অনেক বিশাল রোবাস্ট হবে, যার কারণে প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি হবে এবং মানুষের এটা কম্পিটিটিভ হবে মানুষের কাছে। সো এরকম আমাদের একটা উদ্দেশ্য আছে, এবং আমাদের যে সোর্স যেটা আমাদের আছে, ন্যাচারাল রিসোর্সেস যেটা আমাদের এরিকা লিফ যেটা আছে, এটা আসলে যেটা আমি বলবো ওয়ার্ল্ডে খুব ডিমান্ড আছে, তা আমরা ওয়ার্ল্ডে এটা এক্সপোর্ট করে বাংলাদেশের জন্য ফরেন কারেন্সি আনতে চাই, বিকজ ফরেন কারেন্সি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য কান্ট্রি। সো আমরা একটা এক্সপোর্ট হাব করার চিন্তা ভাবনা আমাদের আছে, যাতে আমরা ফরেন কারেন্সি অ্যাভেলেবেল করতে পারি। সো আমরা ইন্টারনালি বাংলাদেশের জন্য এবং এক্সটার্নালি এক্সপোর্ট, আমরা দোনো দিকে কাজ করতে চাই, যাতে একটা সুন্দর পৃথিবী আমরা গড়তে পারি। এটাই হচ্ছে ইকো ভ্যালির একটা উদ্দেশ্য। ধন্যবাদ। ধন্যবাদ মনিল ভাই। যেহেতু আমি বললাম একদম শেষ পর্যায়ে লাস্ট একটা কোশ্চেন করব সবার জন্য, সেটা হচ্ছে আপনারা যে এই বিজনেসটা শুরু করেছেন, এই বিজনেসটা বিকাশের ক্ষেত্রে বা ডেভেলপ করার ক্ষেত্রে আপনারা কি কি বাধার সম্মুখীন হচ্ছেন, এটা কিভাবে ওভারকাম করা যাবে, এই দুইটা বিষয়ে হচ্ছে আমরা একটু জানবো। আমরা হচ্ছে আমিনুল ভাইয়ের কাছ থেকে শুরু করব। তো আমিনুল ভাই, আপনি যদি একটু বলেন যে কিভাবে হচ্ছে, মানে কি কি বাধার সম্মুখীন হচ্ছেন এবং ওভারকাম কিভাবে করতে পারবেন বলে মনে করছেন, এইটা তিনজনে একটু যদি বলেন, এবং সাথে আপনাদের যদি কিছু অ্যাড করার থাকে। না দেখেন, আসলে এই বিজনেসটাকে এক্সপান্ড করার জন্য আমি আসলে সমস্যা বলতে চাই না, চ্যালেঞ্জ সব জায়গায় থাকে এবং ওই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করলেই আসলে চ্যালেঞ্জটাকে ওভারকাম করতে হয়। আমরা এই মুহূর্তে এমন একটা লিডারশিপের আন্ডারে আছি যেটা ওয়ার্ল্ডে একটা এক্সাম্পল তৈরি হচ্ছে এবং বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। তো ওই লিডারশিপের কাছ থেকে আমরা যেটা শিখতেছি, সেই সেন্সে আমি বলবো যে আসলে কোনো চ্যালেঞ্জ নেই। একটা চ্যালেঞ্জ হচ্ছে যে র মেটেরিয়াল কালেকশন করা, যেহেতু এখনো আমাদের সাপ্লাই চেইন ডেভেলপ হয় না বা মানুষ জানে না যে এই প্রোডাক্টটা এই র মেটেরিয়াল দিয়ে কি হয়। তো আই থিঙ্ক এটা এখন অনেকটা লাইন আপে চলে আসছে, আমরা এটাকে ওভারকাম করে ফেলতেছি। আমরা নিজেরাই আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশনটাকে ডেভেলপ করতেছি। আমরা আসলে কারোর উপর ডিপেন্ডেন্ট না, আমরা নিজেরাই প্রোডাক্ট তৈরি করতেছি, নিজেরা মেশিন তৈরি করতেছি, অল সোর্স অফ মেশিন, এটা রিলেটেড যত ধরনের মেশিন আছে সব ধরনের মেশিন আমরা নিজেরাই তৈরি করতেছি ইন আওয়ার ওন টেকনোলজিতে, ওন অটোমেশন সিস্টেমে।
তো আমরা কোনো চ্যালেঞ্জ মনে করি না। যতটুকু চ্যালেঞ্জ আমাদের ছিল, বাট ডেফিনিটলি এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে গভর্নমেন্ট সাবসিডিয়ারি বা গভর্নমেন্টের পক্ষ থেকে প্রণোদনা দরকার বা উৎসাহ দরকার, রিকগনিশন দরকার। যদি হয় তাইলে আসলে এই বিজনেসটা করতে গেলে অনেক বড় প্যাশন দরকার, ও প্রচুর পরিমাণে ধৈর্য দরকার। এটা যদি কোনো গভর্নমেন্টের তরফ থেকে বা এই ধরনের পলিসিগত জায়গা থেকে যদি কোনো সহযোগিতা পাওয়া যায়, যারাই উদ্যোক্তা হতে চাইবেন তারা ধৈর্য ধরে রাখতে পারবেন। আদারওয়াইজ আসলে আমি বলবো যে আমরা আসলে তিনজন কাইন্ড অফ পাগল হিসেবে এই সেক্টরটাকে ধরে রাখছি। আমরা পকেটের পয়সা ঢুকাইয়া কোনো রকম টার্গেট ছাড়াই আসলে আগাচ্ছি, একটা সাগরের মধ্যে সাঁতরানোর চেষ্টা করতেছি। তবে আমরা জানি ইনশাল্লাহ যে এর এন্ডটা খুব ভালো হবে, সুন্দর হবে। এই জন্য আসলে এই ধৈর্যটা তো সবাই রাখতে পারবে না, সেই জন্য আসলে কিছু সাপোর্ট দরকার আর কি। ধন্যবাদ আমিনুল ভাই। এবার আপনি যদি কিছু অ্যাড করতেন কামাল ভাই, যে আপনার আর কিছু বলার থাকলে, এবং এই কোশ্চেন দুইটাতে। অপারেশনে গিয়ে আমাদের যেটা ধরেছে যে আমি যে বাধার সম্মুখীন গুলো হই সেগুলো তো আরেকটা উদ্যোক্তাও হবে। তো উদ্যোক্তাদের ক্ষেত্রে যে প্রথমত বাধা মেশিনারিজটা আসলে বাংলাদেশে এই শিল্পের ক্ষেত্রে ছিল হলো ইন্ডিয়া নির্ভর। আলহামদুলিল্লাহ আমার সাথে 2 ইঞ্জিনিয়ার থাকার কারণে আমার এই ক্ষেত্রে আমরা এখন এটাকে চ্যালেঞ্জই মনে করি না, বরং আমরা প্রথমে আমাদের উৎপাদনের শুরুতেই আমরা ফরেন কারেন্সি সেভ করে ফেলছি। যে ইন্ডিয়া থেকে আনতে যে ফরেন কারেন্সি লাগতো সেটা আর এখন আর লাগে না, আমাদের দেশে এটা সম্ভব। এই ক্ষেত্রে বলা যায় যে আমরা এই সেক্টরেও কিছু কর্মসংস্থানের একটা সুযোগ তৈরি করে দিয়েছি। দ্বিতীয়ত যে চ্যালেঞ্জটা হচ্ছিল ফিল্ড লেভেলে, ইলেকট্রিসিটি ইজ এ ম্যাটার। এটা যে দাম, যে ইন্টারাপশন, এগুলা উদ্যোক্তাদের জন্য ব্যবসা বান্ধব না। দ্বিতীয়ত হলো যে পুঁজি, অনেকে একটু বড় করা প্রয়োজন, হয়তো ছোট করে শুরু করলো। সেই ক্ষেত্রে যদি সরকার একটা পলিসি মেক করে যে 0 ইন্টারেস্টে একজন ইকো উদ্যোক্তাদেরকে ইনকিউবেটরের মধ্যে আনা। হ্যাঁ, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন ইন্টারেস্টের কবলে পড়ে তখন দেখা যাচ্ছে যে একজন উদ্যোক্তার মৃত্যুই ঘটে, এবং ইতিমধ্যে ইন্টারেস্টের কবলে পড়ে আমাদের জানা মতে বেশ কয়েকজন উদ্যোক্তা নিরুৎসাহিত হয়েছেন। তা আমরা চাইছি যে বিশেষ করে যেহেতু এটা প্রকৃতিকে সেভ করার জন্য এই উদ্যোক্তারা আসছে, তাদেরকে সেভ করার জন্য 0 ইন্টারেস্টে তাদেরকে একটা দীর্ঘমেয়াদী লোন দেওয়া, যাতে তারা যেন তাদের ব্যবসাকে প্রসার করতে পারে। আর এটাকে সরকারিভাবেই প্রচার করা, যে জনস্বার্থে প্রচার একটা বলে যে একটা জন মনে আছে আপনারা হয়তো আপনি হয়তো বা ছোট থাকবেন যে ওর স্যালাইনকে প্রচার করতে বিটিভির 20 বছর লেগেছে যে পাতলা পায়খানা হলে ওর স্যালাইন খেতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই প্রোডাক্টকে সাধারণ মানুষের সচেতনতা আনতে আসলে শুধু আমাদের এই ফেসবুক লাইভ, এই ফেসবুক মার্কেটিং বা অন্যান্য সম্ভব না। আমার মনে হয় কিছু সরকারি প্রচারণা এবং কিছু নির্ধারণ যে এই জায়গাগুলোকে বাধ্য করা যে এই সকল অঞ্চলে টুরিস্ট স্টোরগুলোতে কোনোভাবেই প্লাস্টিক ব্যবহার করবে না, কারণ এখানে লাক্সারি প্রোডাক্ট হিসেবে মানুষ ব্যয় কাটায়, সময় ব্যয় করে। তো আমার মনে হয় এই ব্যাপারগুলোকে যদি করতে পারে তাহলে উদ্যোক্তারা লাভবান হবে এবং নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে। আর তা না হলে আমিনুল ভাইয়ের ভাষায় যে আমাদের মতো এরকম কয় পাগল তৈরি হবে আর বাংলাদেশে কয় পাগলে প্লাস্টিক থেকে মুক্ত করার জন্য চেষ্টা করবে। সবাই কিছু না কিছু ব্যবসা চাইবে। আমরা না হয় দিন শেষে ব্যবসার জন্য না চাইলেও দেশের জন্য কিছু করতে চেষ্টা করলাম, তো কিন্তু উদ্যোক্তারা ব্যবসা চিন্তা করে আসবে। তো এই ক্ষেত্রে আরো কিছু সরকারি প্রণোদনা বা বেসরকারিভাবে উদ্যোক্তা আসা উচিত। অসংখ্য ধন্যবাদ কামাল ভাই। আমাদের আরো পাগল লাগবে, আপনাদের কথা এটাই বোঝা গেল আর কি। আচ্ছা, এবার আমরা আসবো মইনুল ভাইয়ের কাছে। সেটা হচ্ছে সেম কোশ্চেন, যেটা হচ্ছে আপনাদের কি কি বাধার সম্মুখীন হচ্ছেন, ওভারকাম কিভাবে করতে পারবেন, এবং লাস্টলি আপনাদের যদি কোনো কথা থাকে আপনার। আসলে আমি তো ইকোভ্যালির সাথে যুক্ত হয়েছি প্রায় 1 বছর হলো আর কি। হ্যাঁ, তো আমার ওভারঅল যেটা আমি দেখেছি আর কি, যেটা মনে হচ্ছে আমার কাছে এখানে, যে আমরা যে মেশিনগুলোতে কাজ করি এটার প্রোডাক্টিভিটি অনেক কম আর কি। হ্যাঁ, তো এই মেশিনগুলোকে আরো অটোমেটেড করতে হবে এবং আরো এফিসিয়েন্ট করতে হবে। করতে পারলেই উৎপাদন খরচ কমবে, তখন মানুষ কিন্তু রিলায়েবল। কারণ আমরা এখন যে মেশিনগুলো কাজ করছি, আমাদের R&D টিম অলরেডি কাজ করছে। আমরা এখন সিঙ্গেল ডাইস নিয়ে কাজ করছি। আমরা চাচ্ছি
দুইটা ডাইস একসাথে বসে কিভাবে একই টাইমে প্রোডাকশন করা যায়। তার মানে আমরা অনেক চিন্তা করছি। তারপরে মেশিনে আরো ইনোভেশন দরকার আছে। এটা একটা ব্যাপার। এটা আমার মনে হয় এটা দরকার হবে, বিকজ প্রোডাক্টিভিটি কম হলে আপনার ম্যান পাওয়ার কস্ট বেড়ে যায়, সাথে সাথে আপনার ইলেকট্রিসিটি কস্ট বেড়ে যায়, সবকিছু কস্ট বেড়ে যায়। সো মেশিনকে আরো ইফিসিয়েন্ট করতে হবে, বিকজ আমি বলেছি এই শিল্পটা এত বিকশিত হয়নি, একে এখনো সেই লেভেলে যায়নি যে এটা অনেক হাই ইফিসিয়েন্ট মেশিন আসে, বাট আমরা চেষ্টা করছি এটাকে আরো প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য। সেকেন্ডলি দেখেন, এই সেক্টরটা ফুল নতুন একটা সেক্টর, এখানে আপনার জনবলের খুবই অভাব। আপনি যদি একটা লোক নিয়ে আসেন বাইরে থেকে, ওর ডেভেলপ হতে প্রায় আমি দেখি 5-6 মাস লেগে যায় এই সিস্টেমে অ্যাডপ্ট করতে। কিন্তু অন্য সেক্টর যে আপনি গার্মেন্টসে যান, একটা লোক আজকে আসলেই 1 সপ্তাহের মধ্যে সে শিখে যায় প্রোডাকশন করার জন্য। তো ম্যান পাওয়ার ইজ এ ক্রাইসিস, দক্ষ জনবল ক্রাইসিস এই সেক্টরে, যে দক্ষ জনবল দরকার। তো জনবলটা একটা ক্রাইসিস আমার কাছে মনে হয় আর কি। সেকেন্ডলি, এই সেক্টরটার মার্কেটিং, যেটা কামাল ভাই বললো, মার্কেটিংটা খুবই দরকার বেশি, যেটা এখনো ওইভাবে মার্কেটিংটা হয়নি। বিকজ দেখেন, আপনি যদি টিভিতে বলেন বা পেপারে দেখেন, আপনি যদি আপনি অ্যাড দেখেন, সে একটা মিনারেল ওয়াটার একটা অ্যাড দেখেন, বিভিন্ন কোম্পানি অ্যাড দিচ্ছে কিন্তু মিনারেল ওয়াটার আছে, ঠিক আছে না, অনেক কোম্পানি অ্যাড যাচ্ছে, পেপার সব আছে, তাহলে সবাই কিন্তু মিনারেল ওয়াটার চিনছে কি জিনিস। কিন্তু এই বায়োডিগ্রেডেবল প্রোডাক্টগুলোর অ্যাড শুধু আমি একজনই দিচ্ছি, বা আমি কতটুকু করতে পারছি, অত মার্কেটিং কিন্তু হচ্ছে না। কিন্তু যখন সবাই মার্কেটিংটা করবে বা সরকার থেকে কোনো সাপোর্ট মার্কেটিং এ পাওয়া যাবে, তাহলে কিন্তু মার্কেটিংটা ফ্লারিশ হবে, মানুষ জানবে, বুঝবে, তখন কিন্তু ডিমান্ড ক্রিয়েট হবে। যখন ডিমান্ড ক্রিয়েট হবে, তখন সাপ্লাই আমরা বাড়াতে পারবো। এখন ডিমান্ডটা ক্রিয়েট করা ইজ এ ভেরি 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 ইম্পর্টেন্ট ফর আস। ডিমান্ড ক্রিয়েট কিন্তু হচ্ছে না ওইভাবে, ডিমান্ড ক্রিয়েট হতে হবে, বিকজ এনভায়রনমেন্টাল প্রোডাক্টগুলো মানুষ মানে চিন্তা করে নেওয়ার সময় নিব কি নিব না, বিকজ এটা নতুন জিনিস, মানুষ চেঞ্জ, মানুষ কিন্তু রেজিস্ট করে চেঞ্জকে, মানুষ নিতে চায় না চেঞ্জকে। তো এটার জন্য প্রচারণা দরকার, অনেক বেশি প্রচার হতে হবে। আর লাস্টলি বলা যায়, যদিও আমাদের দেশে সুপারি পাতার অনেক গাছ আছে, বাট এটা সাপ্লাই চেইনটা এখনো ডেভেলপ হয়নি। মানুষকে সুপারি পাতা আমরা কিনতে যাবো এটা বললে মানুষ হাসে, এবং এটা প্রিজার্ভ করা যায় না, বিকজ সুপারি পাতা যখন পরে গাছ থেকে, এটা যদি কাঁচা অবস্থায় থেকে যায়, এটার মধ্যে অনেক ফাঙ্গাল ইনফেকশন হয়, যার কারণে ওই পাতাটা ইউজ করা যায় না। সো ওই পাতাগুলোকে কিন্তু যারা পড়ার সাথে সাথে কিন্তু শুকাই ফেলতে হবে বাইরে নিয়ে গিয়ে। তো শুকানোর প্রসেস কিন্তু মানুষ জানে না। তার মানে যদিও অনেক গাছ আছে, বাট ভালো পাতা কিন্তু খুব ক্রাইসিস, ভালো মানের পাতা কিন্তু নেই। এক এক পাতা এক এক সাইজের, এক এক পাতা এক এক সমস্যা, সব পাতা দিয়ে কিন্তু আমরা প্রোডাক্ট বানাতে পারি না। সো র মেটেরিয়াল আমি বলবো যে স্টিল দেয়ার ইজ এ চ্যালেঞ্জ, এটা আমি বলতে পারি। আর আমি অন্য যেগুলো কথা বললাম, রাইস স্টোর যদি বলি, আমি যদি আপনাকে ভেগাসের কাপের কথা বলি, আমি যদি আপনাকে উডেন স্পুনের কথা বলি, আপনি যদি টুথব্রাশের কথা বলি, এগুলো আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং করা খুবই দরকারি, এবং স্টিল ইজ ইন চ্যালেঞ্জ। আমরা এখনো ওইভাবে ম্যানুফ্যাকচারিং করতে পারছি না, যেটা আমাদের করতে হবে, টেকনোলজি লেভেল আমাদের আনতে হবে। সো দিস আর দ্য কাপল অফ চ্যালেঞ্জ দ্যাট আই বিলিভ অন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। মনির ভাইয়ের সাথে যেটা আমি একটু বলি, সেটা হচ্ছে যেহেতু আপনারা বললেন আপনারা দুইজন ইঞ্জিনিয়ার, সেক্ষেত্রে মেশিনের ক্ষেত্রে আপনারা আরেকটু এফোর্ট দেন। আচ্ছা, সেটাও আমি বলবো যে অবশ্যই আরো অনেকেই আছে, আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো ট্যালেন্ট আছে। আর আশা করছি প্রশিক্ষণের মাধ্যমে এই জিনিসটা থেকে একটু ওভারকাম করা যাবে, যে কিভাবে পাতাগুলো হচ্ছে তারা সংরক্ষণ করবে এবং সাপ্লাই করবে। ওভারঅল সবকিছু অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে অবশ্যই আমাদের এখন অনেক ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, ফেসবুক, লিঙ্কডইন, ওভারঅল আরো অনেক কিছু, ইউটিউব, আমরা সব জায়গায় হচ্ছে একটু অ্যাডভার্টাইজমেন্টের বিষয়টাতে আই থিঙ্ক ওইখান থেকে একটু হেল্প পাওয়া যেতে পারে। তো দ্যাটস অল আজকের জন্য। আসলে এটা আমাদের অর্থী থেকে হওয়া সবচেয়ে বড় লাইভ, 1 ঘন্টা 40 মিনিট অলমোস্ট চলছে। আসলে এত বেশি ইনফরমেটিভ ছিল, এত ইনফরমেশন, এত কোশ্চেন, সো সবাই হচ্ছে আরো জানতে চাচ্ছিল। তো আশা করি এই ব্যাপারে আমরা আরো জানবো, বুঝবো। এর জন্য ইকো ভ্যালি বিডির সাথে আমাদের নতুন একটা পথ চলা শুরু হয়েছে অরিত্রির থেকে, যেহেতু আমরা অ্যাওয়ারনেস এবং অল্টারনেটিভ নিয়ে কাজ করতে চাচ্ছি। সো সেক্ষেত্রে করে আসছি আসলে যতটুকু আমাদের এন্ড থেকে সম্ভব হয়েছে। তো তাদের থিঙ্কিং এবং অরিত্রের থিঙ্কিং, আমাদের থিঙ্কিং অনেকটা মিলে যায়।
তো এর জন্যই তাদের সাথে নতুন করে পথ চলা। আমরা কয়েকদিন আগে হচ্ছে অ্যাজ এ পার্টনার হিসেবে ইকোভ্যালি বিডির সাথে যুক্ত হয়েছি। সো আশা করছি আমরা আরো সচেতন করতে পারবো। যারা দর্শক আছেন তারা আপনারা অল্টারনেটিভ প্রোডাক্টের ক্ষেত্রে অবশ্যই ইকোভ্যালি বিডির ওয়েবসাইট, ফেসবুক পেজ সবকিছুই ভিজিট করতে পারেন। আমাদের www.ecovalibd.com এই ওয়েবসাইটে, পাশাপাশি ইকোভ্যালি বিডি পেজে, এবং আমাদের পেজেও হচ্ছে তাদের কিছু সোর্স পেয়ে যাবেন এবং গ্রুপে আশা করা যায়। তো আপনারা এত ধৈর্য ধরে যারা হচ্ছে লাইভটি দেখছেন, এত কোশ্চেন করছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মইনুল ভাই, কামাল ভাই এবং আমিনুল ভাইকে, এত মানে এই রোজার মধ্যে নামাজ পড়ে মানে সবকিছু ম্যানেজ করে এত বড় একটা লাইভ সেশন হচ্ছে অ্যাটেন্ড করার জন্য, এত ভালো ভালো ইনফরমেশন দেওয়ার জন্য। আমরা আসলে উৎসাহী আমাদের এই ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টগুলো নিয়ে আগানোর জন্য। আশা করছি আমরা একটা সবুজ দেশ বা সবুজ পৃথিবী আসলে গড়তে পারবো। দেশ থেকে আমরা অবশ্যই পৃথিবীতে যেতে পারবো, এবং প্রকৃতি এখনো যতটুকু হচ্ছে পরাধীনভাবে আছে, অ্যাকচুয়ালি অনেক পরাধীনভাবে আছে, আমরা তাকে আরো বেশি স্বাধীন করতে পারবো। আমাদের যে আজকের টপিক প্রকৃতির জন্য স্বাধীনতা, এই স্বাধীনতা 2.0 না, আমরা আরো বেশি বাড়িয়ে নিয়ে যেতে পারবো, এবং আরো খুব পজিটিভ যে নেগেটিভিটি আপাতত এখনো আছে সেগুলো থেকে আমরা অনেক বেশি ওভারকাম করতে পারবো আশা করা যায়। সো এর জন্য দরকার সবার সচেতন হওয়া, আমরা আরো সচেতন হব। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকের মতো আমাদের এই লাইভটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে বা অন্য কোনো ভাবে। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম মইনুল ভাই, কামাল ভাই, আমিনুল ভাইকে। শুভরাত্রি। ধন্যবাদ এবং জি ধন্যবাদ, ধন্যবাদ। ধন্যবাদ গায়ত্রীকে। সালাম আলাইকুম। থ্যাংক ইউ। নমস্কার।